আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন। হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন, মানে আপনার ডাকনাম হচ্ছে আলাউদ্দিন, তাই তো? জি, আমার ডাক নাম হচ্ছে আলাউদ্দিন। কোরআনের হাফেজ আপনি। জি, শুনে খুব ভালো লাগলো। বহুদিন পরে আমরা আমাদের এই অনুষ্ঠানে একজন হাফেজকে পেয়েছি। আপনি বর্তমানে থাকছেন চিটাগং এ। চিটাগং থেকে আমাদের অনুষ্ঠানের জন্য লম্বা একটা জার্নি করে এসেছেন। বর্তমানে বয়স কত আপনার? আমার জন্ম হচ্ছে 18/2/1989। ঠিক Okay, আছে। 1989 সালে আপনার জন্ম। জি, জি বলুন। আপনি বহুদিন যোগাযোগ করেছিলেন আমাদের এই অনুষ্ঠানে এবং ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আপনি আজকের এই অনুষ্ঠানে এসেছেন লাখো মানুষের সামনে আপনার নিজের জীবনের গল্প বলতে। তার আগে আপনি আমাকে একটু বলুন তো, যেহেতু আপনি বলছেন আপনি হাফেজ, কোন সময় আপনি হাফেজ, মানে কত বছর বয়সে? আমি আসলে হাফেজ 2009 সালের এপ্রিল মাসের শুরুর দিকে হচ্ছে আমি মাদ্রাসায় ভর্তি হই এবং 2009 সালে আপনি ভর্তি হয়েছেন, তার মানে আপনি কত বছর বয়সে হেফজ পড়া শুরু করেন? বয়সটা এক্স্যাক্টলি বলতে পারবো না। ঠিক আছে, হয়তো ওইদিকে 7 আর 89 সালে আপনার জন্ম। জি, আচ্ছা, 89 সালে যদি আপনার জন্ম হয় তাহলে 2000 কত সালে বলছেন আপনি? 2009 সালে। 2009 সালে ভালোই পরিণত বয়স। সেক্ষেত্রে আপনার 20 বছর বয়সে আপনি কোরআনের হাফেজ হওয়া শুরু করলেন। ওরকমই 20-19 হবে। যাই হোক, ওই সময় একটু থামাচ্ছি। 20-19 বছর বয়সে কোরআনের হেফজ পড়া শুরু করে আপনি কমপ্লিট করলেন কত বছর বয়সে? এপ্রিল মাসের প্রথম দিকে শুরু করেছিলাম এবং 2009 সালের 6 ডিসেম্বর হচ্ছে আমি পাগড়ি নেই। এর আগে হুজুররা আপনি ভর্তি হলেন কত সালে? 2009 সালের এপ্রিল মাসের শুরুর দিকে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখে ভর্তি হয়েছি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি কোরআনের হাফেজ হওয়া শুরু করেছেন, আপনি হ্যাঁ সেটাই বলছি যে আমি কোরআনের হাফেজ পাগড়ি নিয়ে মানে তো কমপ্লিট করে ফেলেছেন। জি জি, আমি কোরআনের হাফেজ হওয়া শুরু করেছি, অর্থাৎ আমি আলিফ বা থেকে শুরু করেছি 2009 সালের এপ্রিল মাসের প্রথম থেকে। আর শেষ করলেন কবে? শেষ করেছি 2009 সালের 6 ডিসেম্বর, ওই দিন সোমবার ছিল। ইম্পসিবল। আপনি তার মানে বলতে যাচ্ছেন যে আপনি মাত্র 6 মাসে আপনি পুরো কোরআন মুখস্থ করে ফেলেছেন? 6 মাস না, 8 মাস। এটা 8 মাস লেগেছে। ওইখানে যে 2009 সালের যে 6 ডিসেম্বর আমি পাগড়ি নিয়েছি, তখন হচ্ছে আমি পুরো কোরআন শরীফটা একবার খতম দিয়েছি। এর পরবর্তীতে আবার হাফেজদেরকে শোনাইতে হয়। ঠিক আছে। আপনি 8 মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছেন? জি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর এটা নিয়ামত। ঠিক আছে। পৃথিবীতে অনেক কিছু ঘটে যেগুলো আসলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা পৃথিবীতে অসংখ্য মিরাকল দিয়েছেন, সবই তার ইচ্ছা। কিন্তু 8 মাসে, তাও 20 বছর বয়সে শুরু করে, মানে আমরা জানি যে শিশু অবস্থায় মস্তিষ্ক তখন অনেক বেশি নরম থাকে। একটা বিষয় বলে রাখি, যে বিষয়টা হচ্ছে যে আমাকে কিন্তু ওই হরফ গুলো হুজুররা যখন উচ্চারণ করা শিখিয়ে দিয়েছে, এরপর থেকে যখন আমি কোরআন শরীফ হাতে নেই, তখন থেকে কিন্তু আমার পড়াটা শুধু হুজুররা শুনতো, বাট আমাকে বলে দিত না। আমার জন্য স্পেশালি একটা মোবাইল ছিল, এই মোবাইলে পুরো এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো প্রিয় শ্রোতা। আরেকটি বিষয় যেটা আমি বলবো আপনাকে, সেটা আপনি যদি শোনেন তাহলে আমি যতটুকু অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হবেন। সেটা হচ্ছে আপনি তো দৃষ্টি প্রতিবন্ধী, মানে আপনি চোখে দেখেন না। জি এটা কি জন্মের পর থেকেই? হ্যাঁ, আমি জন্ম থেকেই এরকম। জন্ম থেকেই সে দৃষ্টি প্রতিবন্ধী এবং সে 20 বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজের মানে আলিফ বা তাসা থেকে তার শুরু, মাত্র 8 মাসের মধ্যে সে পুরো কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আপনাকে বিশেষ গুণ দিয়েছেন, সেজন্যই আপনি করেছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমরা ছোট একেবারে শৈশব থেকে শুরু করতে চাই। এই ঘটনাগুলো আমরা বিস্তারিত মানে একের পর এক শুনবো আপনার কাছ থেকে। শুরু করুন আপনি। আমি যখন আমার বয়স হচ্ছে 1 দিন, অর্থাৎ যেদিন আমি জন্ম নিয়েছি, সেদিনই আমার বাবা মা যখন দেখতে পেয়েছে যে আমি দৃষ্টি প্রতিবন্ধী, তখন আমার বাবা মা আমাকে নিয়ে ময়লার স্তূপের ভিতরে ফেলে আসে। আপনি কার কাছ থেকে এটা শুনেছেন? এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছি। কত বছর বয়স আপনি শুনেছেন? ঠিক আছে, তখন আমার বয়স ধরেন যে 6-7। ঠিক আছে, এমন। দাদি কি বললো? দাদি কিভাবে বললো ঘটনাটা? আমার দাদির সাথে আমি এরকম প্রায়, আমার বাবা মা আমাকে ডাকতো না, কাছে নিত না। ধরেন যে আমার দাদিকে যে খাবারটা দিত, সেই খাবারটা আমরা দুইজনে ভাগ করে খেতাম। ঠিক আছে, এই নিয়ে আমি আমার দাদিকে কোশ্চেন করেছিলাম যে দাদি এমন কেন। তখন আমার দাদি আমাকে চোখের পানি ফেলতে ফেলতে বলেছিল যে এরকম। কি বলেছিল? তুই যখন প্রথম জন্ম নিস, সেদিনই তোর বাবা মা তোকে ফেলে দিয়েছিল। এটা আমি আশেপাশে মানুষের কাছেও শুনেছি। মানে একদিন বয়স যখন আপনার, যেদিন আমি জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরেই আচ্ছা ফেলে দিয়েছিল আমার বাবা মা। আপনি কি বাবা মার প্রথম সন্তান ছিলেন? জি না। কত নাম্বার সন্তান ছিলেন? আমরা হচ্ছে 5 ভাই 1 বোন, আমি সবার ছোট। সবার ছোট ছিলেন। জি। আপনাকে কেন ফেলে দিয়েছিল? কেন ফেলে দিয়েছিল? আমি অন্ধ, এই কারণে। মানে জন্মান্ধ অবস্থায় আপনি জন্মগ্রহণ করেছেন, এই চোখ নেই দেখে আপনার বাবা মা আপনাকে ময়লার স্তূপে ফেলে দিয়েছে। জি। তারপর আমার দাদি ওইখান থেকে আমাকে কুড়িয়ে নিয়ে আসে এবং আমার দাদি আমাকে মানুষ করে। তো যখন আমার বয়স 4-5, এমন সময় আমাকে ওইখানে একটা গানের স্কুল আছে আমাদের ওইখানে, তো ওইখানে আমাকে ভর্তি করে দেওয়া হয়।
এবং ওইখানে আমি গান শিখি। এবং যখন আমার জেলাতে আমি যখন গানের ব্যাপারে একটু উত্তীর্ণ হই, তখন যখন আমার বাবা মা ভাই বোন দেখলো যে আমার কাছে টাকা আছে, তখন আমার ভাইরা আমাকে বলল, ঠিক আছে তোকে একটা বাড়ি করে দেবো, এরকম এরকম, তুই টাকা নষ্ট করিস না, তুই টাকাগুলো। মানে আপনি কি আম্মুর ধরনের কাছে- গান করতেন ওই সময়টাতে? তখন আমি ধরেন যে সেই সময়কালীন গান করতাম বলতে বিভিন্ন কনসার্টে গিয়ে আচ্ছা, ছায়াছবির গানটা এগুলো এগুলো মুখস্থ- করতেন এবং এগুলো করলে আপনাকে ওই অন্ধ বলে লোকজন পয়সা দিত? এগুলো করতাম বলতে আমার সাথে কন্ট্যাক্ট হতো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছে। হুম। ঠিক আছে, এই জন্য আমার সাথে কন্ট্যাক্ট হতো ওই যারা কনসার্ট করতো, ওদের ম্যানেজিং কমিটি যারা ছিল, হুম। তারা আমার সাথে কন্ট্যাক্ট করতো যে এরকম এরকম আপনাদের এখানে গান গাইতে হবে, আপনাকে এত টাকা দিব। যখন আমার বয়স প্রায় 9-10, ঠিক আছে, তখন 2000 সাল 2001-2 এরকম। হুম হুম হুম। তা মনে করেন যে আমি তখন হচ্ছে এইটা ছেড়ে দিই, গানের যে দল, এটা আমি ছেড়ে দিই যে না, আমি আর গান করব না। আমি হচ্ছে আইনুদ্দিন আল আজাদের সাথে যোগাযোগ করি। আইনুদ্দিন আল আজাদকে? আইনুদ্দিন আল আজাদ হচ্ছে কণ্ঠশিল্পী, কলরব শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, তো ওনার সাথে আমি যোগাযোগ করে, উনি আমার কণ্ঠ সবকিছু শুনে উনি আমাকে গজলের জন্য সিলেক্ট করলো। আচ্ছা, তো ওই সময় আমি আবার গজলের জন্য সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি গজলই করি। তো তখন থেকেই আমার একটা আক্ষেপ যে আমি যদি হাফেজ হতে পারতাম। ওনার ওইখানে ধরেন যে 2000 সালে যদি ওনার ওইখানে ভর্তি হয়ে থাকি, সম্ভবত 2000 সালের 18 জুন ভর্তি হয়েছিলাম। তো 2000 সালের থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত আমি ওনার ওইখানে গজলই করি। আমি ওনাকে একদিন বললাম যে হুজুর, আমার ইচ্ছা হয় যে রেডিওতে কত সুন্দর রমজান মাসে তারাবির সময়, তারপরে হচ্ছে ইফতারের সময় যে কোরআন তেলাওয়াত করে, হুজুর আমার ইচ্ছা হয় যে আমি যদি এরকম কোরআন তেলাওয়াত করতে পারতাম। হুম হুম হুম। তো তখন হুজুর আমাকে বলল, ঠিক আছে, যে তুমি কোরআন তেলাওয়াত শিখতে চাচ্ছ, ঠিক আছে, কোরআন তেলাওয়াত শেখার জন্য তোমাকে দিয়ে আসবো। তো উনি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর আমি পড়তে থাকি, পাশাপাশি গজলও করতে থাকি। তখন থেকেই আমি মাহফিল করি। হুম হুম। অর্থাৎ আমার উস্তাদ আমাকে যেগুলো শিখিয়ে দিয়েছে, ওই সব কিছুর উপরই আমি তখন থেকেই বয়ান করি। যখন মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর উনি আমাকে দেখতে আসতো আচ্ছা প্রতিদিন। আচ্ছা, কে দেখতে আসতো? আইনুদ্দিন আল আজাদ। ওকে। আমাকে যখন আইনুদ্দিন আল আজাদ হুজুর ভর্তি করার জন্য নিয়ে যাই, তো প্রথমত হুজুররা বলে যে এ অন্ধ মানুষ, এ যদি ভর্তি হয় তাহলে একে পড়া কে বলে দেবে? একজন ছাত্র তো এর পেছনে সময় দিতে পারবে না, কারণ তার নিজের পড়া রয়েছে। হুম। আর আমরা হুজুররা তো আমরা এতটা কেয়ার করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তারপর এক পর্যায়ে জোরাজোরির পরেই হচ্ছে ভর্তি হওয়া। ঠিক আছে, তো সবাই ওইখানে 200 টাকা ফি দিয়ে থাকতো হুম হুম হুম। মাদ্রাসায়, আর আমার জন্য নির্ধারণ করা হলো 500 টাকা। হুম হুম। তো আমার উস্তাদ উনি বলল, ঠিক আছে 500 টাকা না, যদি 1000 টাকা হয় আমি 1000 টাকা দিয়ে হলেও আমি একে পড়াবো। তো প্রথম হুজুর আমাকে মনে করেন যে মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওই মাদ্রাসার শিক্ষক উনি আমাকে আইনুদ্দিন আল আজাদের উপর একটু চড়াও হয়েই উনি আমাকে প্রথমত অনেক পড়া দিয়ে ফেললো। অর্থাৎ আলিফ বা তা থেকে শুরু করে ধরেন যে কায়দার ইটা যতটুকু আছে, 2 কায়দা পর্যন্ত উনি আমাকে পড়া দিল। তো তারপর হচ্ছে আমি হুজুরকে বললাম, হুজুর আপনি আমাকে 2-1 বলে দিন। তো উনি আমাকে 2-1 বলে দিল। পরবর্তীতে আমি পড়া দিলাম। পড়া দেওয়ার পরে যখন দেখলো যে ভুল নেই, তখন মনে করেন যে মাদ্রাসার হুজুররাও খুশি হলো যে না, এ পারবে। হুম হুম হুম। তারপরে মনে করেন যে আস্তে আস্তে আপনি পড়তেন কিভাবে? আমি ধরেন যে মোবাইলে যে কোরআন শরীফ যখন ধরেছি তখন মোবাইলের মাধ্যমে পড়তাম। মোবাইলে শুনতাম, একবার শুনতাম আর একবার হুজুরের কাছে শুনাইতাম। হুম হুম। হয়তো যে পৃষ্ঠাটা একটু কঠিন, যেমন 4 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠাটা একটু কঠিন। সব হাফেজরা এটা স্বীকার করবে যে 4 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা এবং 6 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার প্রথম দিক দিয়ে হুম হুম। 4-5 লাইন একটু কঠিন। ঠিক আছে, তো এইটা আমার 2 বার শোনা লাগছে। তাছাড়া আলহামদুলিল্লাহ কোন পারার কোন পৃষ্ঠা আমাকে দ্বিতীয়বার শুনতে হয়নি। ওকে। আমি একবার শুনেছি মোবাইল থেকে, আর একবার পড়েছি, তারপর আমি হুজুরের কাছে পড়া দিয়েছি। আমার এখানে একটা বিষয় একটু নোট করি প্রিয় শ্রোতা, ওর স্মরণ শক্তি মাশাআল্লাহ তীব্র থেকে তীব্রতর, এবং ওর যে কত বড় স্মরণ শক্তি সেটার কিছু এক্সাম্পল আপনাদের সামনে আমরা ভবিষ্যতে মানে এই অনুষ্ঠানের সামনের দিকে প্রেজেন্ট করব। ওর এক পর্যায়ে 7 থেকে 7,500 সেলফোন নাম্বার মুখস্থ ছিল, এবং আমি যখন ওর সঙ্গে যোগাযোগ করি, ওকে একবার বলার পরে ওর ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা ওর মুখস্থ হয়ে যায়, এবং তীব্র স্মরণ শক্তি ওকে আল্লাহ দিয়েছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই ধারাবাহিকভাবে ওর সামনের দিকে গেলে বুঝতে পারবো। হ্যাঁ বলুন তারপর।
তারপর হচ্ছে এইভাবেই আমার মনে করেন যে মাদ্রাসার জীবন চলতে থাকে। হুম। ঠিক আছে, তো আমাকে আইনুদ্দিন আজাদ সাহেব বলতো যে ঠিক আছে তুই দিনের বেলা পড়বি, প্রয়োজন হলে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত তুই ঘুমাবি, আচ্ছা। 1 ঘন্টা টাইম পাস আর হচ্ছে 15 মিনিট 30 মিনিট যাই পাস, এই টাইমটা তোর ঘুমানোর টাইম, বাট অন্য কোনো সময় তুই ঘুমাইতে পারবি না। আমাকে এরকম বলতো যে যদি বড় কিছু হতে চাও তাহলে জীবনে কষ্ট করতে হবে। তো আমি ওনার কথাগুলো মানতাম যে আমার বাবা মা আমাকে দেখে না, তখন আমার দাদি কিন্তু মারা গেছে, হুম, হুম, তো আমার বাবা মা আমাকে দেখে না, আমি ওনার কাছে থাকি, ওনার কথা আমি শুনতাম। এবং যখন আমি মনে করেন যে সিপারা পড়া শেষ হয়ে গেল, তখন আইনুদ্দিন আল আজাদ নিজের টাকা দিয়েই ছাত্রদের সবাইকে একটা খাসি কিনে নিজেই স্বতঃস্ফূর্ত ভাবে খাইয়েছিল। ঠিক আছে, তারপরে হুজুর কোরআন শরীফ হাতে দিল। কোরআন শরীফ হাতে দেওয়ার পরে হুজুর আইনুদ্দিন আল আজাদকে বলল যে এ যতটুকু শিখেছে এ তো নামাজ কালাম পড়ার কাজ চলবে, আপনি সঙ্গীতের জন্য একে নিয়ে যান হুজুর। হুম, হুম। আসলে তো এ পড়তে পারবে না, সিপারাটা হয়তো এত তাড়াতাড়ি শেষ করেছে, তাইতে যে কোরআন শরীফটা যে শেষ করে ফেলবে এমন তো না, কোরআন শরীফ কিন্তু কঠিন। তা হুজুর আবার তখন বলল যে আল্লাহ তো নিজেই বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন শরীফকে আমি পড়াও যেমন সহজ করে দিয়েছি, বোঝাও তেমন সহজ করে দিয়েছি, হুজুর আপনি পড়াতে থাকেন। হুম, হুম, হুম। তো তখন হুজুর আমাকে বলল যে আমাদের তো বলে দেওয়া সম্ভব না, তুমি এক কাজ করো, তোমাকে একটা মোবাইল দেওয়া হবে, সেখানে তোমাকে সিম দেওয়া হবে না, বাট তোমাকে একটা মেমোরি দেওয়া হবে। এই মেমোরিতে পুরো 30 পারা কোরআন শরীফ থাকবে। এখান থেকে তুমি তোমার যেই দিন যতটুকু মন চাই সেই দিন ততটুকু তুমি শুনবা, শোনার পরে যতটুকু মুখস্থ হয় ততটুকু তুমি আমাদেরকে দিবা। তো আচ্ছা। একটা পারা হচ্ছে 20 পৃষ্ঠায়, হুম, হুম, হুম। শুধু 30 নাম্বার পারা হচ্ছে 25 পৃষ্ঠায়, ওর ভিতর থেকে আবার 73 লাইন বাদ যাবে। আচ্ছা। আবার হচ্ছে 29 নাম্বার পারা হচ্ছে 24 পৃষ্ঠায়, ওর ভিতর থেকেও 73 লাইন বাদ যাবে। আচ্ছা। ঠিক আছে, তাহলে এমনি ধরা যায় যে ওই দুইটা পারা হচ্ছে 21 পৃষ্ঠা করে হলেও, আর এক এক পৃষ্ঠায় হচ্ছে 15 লাইন করে থাকে। আর যে পৃষ্ঠায় শুরুতে সূরার নাম থাকে, ওই সূরার নামের পৃষ্ঠায় হচ্ছে 13 লাইন থাকে। হুম, হুম, হুম। ওই সূরার নাম আর বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিলে হচ্ছে এমনি কোরআন শরীফের আয়াত থাকে 13 লাইন। আচ্ছা। আর যে পৃষ্ঠায় সূরার নাম বা কোনো কিছু থাকে না, ওই পৃষ্ঠায় হচ্ছে ফিক্সড 15 লাইন থাকে। আচ্ছা। তো 30 নাম্বার পারা আর 29 নাম্বার পারায় হচ্ছে সূরার নাম বেশি, যার কারণে ওইখান থেকে 73 লাইন করে বাদ চলে গেছে। তো আমি প্রথম যেদিন সূরা ফাতিহা থেকে শুরু করি, হুজুর আমাকে বলেছিল যে তুমি 30 পারা থেকে শুরু করো। তো আমি বলেছিলাম হুজুর হয়তো উল্টা দিক দিয়ে দিলে আমি পারবো না, আপনি আমাকে প্রথম দিক দিয়েই দেন, সূরা ফাতিহা থেকে আমি শুরু করি। তারপরে হুজুর বলল ঠিক আছে, তোমার যে দিক দিয়ে ভালো হয় সেদিক দিয়ে তুমি শুরু করো। আচ্ছা। তো যেদিন আমি সর্বপ্রথম কোরআন শরীফ হাতে নিলাম, ওই দিনকে রাত্রে আবার আমার মাহফিল ছিল নাটোরের লালপুরে। হুম, হুম, হুম। ঠিক আছে, আমি আমার উস্তাদের সাথে গিয়েছিলাম। তো ওই দিন আমি হচ্ছে দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর আমি কোরআন শরীফটা হাতে নেই। জি। কোরআন শরীফটা হাতে নেওয়ার পর আমি 2 থেকে 3 বার শুনি। ওই দিনকে আমি পড়া দেই হচ্ছে 5 পৃষ্ঠা সর্বপ্রথম, ওকে। সূরা ফাতিহা বাদেই। আমি আলিফ লাম মিম থেকে শুরু করে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি এই পৃষ্ঠা পর্যন্ত 5 পৃষ্ঠা আমি ওই দিন মুখস্থ করি। আচ্ছা। তো এই আলিফ লাম মিমের পৃষ্ঠায় আবার কম, এটাতে 13 লাইন থাকবে না, এটাতে হচ্ছে আর একটু কম, এই পৃষ্ঠায় 7 থেকে 10 লাইন মতো। আমি ওরকমই প্রথম দিন যখন পড়া দিলাম, হুজুরের একটা ধারণা ছিল যে আমি আজকে জার্নি করে মাগুরা থেকে নাটোরের লালপুর যাব, আবার এসে কি আমি পড়া দিতে পারবো কিনা। ঠিক আছে, তো আইনুদ্দিন আল আজাদের পর তো হুজুর এমনিতেই একটু চড়াও যে অন্ধ মানুষ ও কি পড়বে, সুতরাং শুধু শুধু ওর পেছনে টাকা খরচ করা। ঠিক আছে, হুজুররা তখনও বিশ্বাস করতে পারছিল না যে আমি আসলে কি হাফেজ হতে পারবো। সামনে তো এ তো কেবলমাত্র কোরআন শরীফ ধরেছি, পুরো 30 পারা তো এখনো বাকিই রয়েছে, তো আসলেই কি আমি হাফেজ হতে পারবো। হুজুরদের মনে এরকম একটা ছিল। তারপরে হচ্ছে আমি আসলাম, আসার পরে আসতে ধরেন যে দুপুর হয়ে গেল। তো দুপুর হয়ে যাওয়ার পরে আমি এসে মাদ্রাসায় দাঁড়ানোর সাথে সাথেই আমি আগে হুজুরের রুমে গিয়েছি, গিয়ে দেখি যে হুজুর খাচ্ছে, দুপুরের খানা খাচ্ছে। তো আমি বললাম যে হুজুর কালকে তো আমি পড়ে রেখেছি, সকালবেলা পড়া দেওয়ার কথা ছিল, তা আমি পড়ি, আপনি একটু শোনেন।
তো হুজুর আমার পড়াটা ওই সময় শুনলো, শোনার পরে হুজুর আইনুদ্দিন আল আজাদকে বললো যে না, একে আমি পড়াবো। যেই প্রথমে না করেছিল সেই প্রথমে সে রাজি বলল, হয়ে গেল। দুইজন হুজুরই বলেছিল যে না, এর দ্বারা সম্ভব না, আর একে কে বলে দেবে, যদি একটা ভুল বলি তাহলে এর গুনাহ আমাদের নিতে হবে, কারণ এ তো অন্ধ মানুষ, এ তো চোখে দেখে না। Okay. তাহলে এই একে যে যদি কেউ ভুল বলে দেয় তাহলে তো সেই গুনাহটা তার হবে। তো সুতরাং গুনার ভার আমরা নিতে পারবো না, হয়তো মানুষ মাত্রই ভুল, আমি জি। একটা ভুল বলে দিলে এটা যদি সে মুখস্থ করে, একটা জিনিস যদি কোরআন শরীফের একটা আয়াত যদি একবার মুখস্থ হয়ে যায়, ওর ভিতরে যদি কোনো ভুল থাকে এটা সংশোধন করা কিন্তু মনে করেন যে আমি মনে করি বা আমার যতটুকু ধারণা হাফেজ হওয়ার পরে, যে ধরেন যে একবার যদি একটা আয়াত পড়ে কেউ ভুলে যায়, সে আয়াতটা পরবর্তীতে স্মরণ করা যতটা কঠিন, পুরো 30 পারা কোরআন শরীফ মুখস্থ করাও মানুষের জন্য অতটা কঠিন না। আচ্ছা আচ্ছা, এটা আপনার ব্যক্তিগত অভিমত? হ্যাঁ, এটা যাই হোক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। যাই হোক, এই যেটা বলছিল যে আপনাকে পড়াবে না প্রথমে, তারপরে যখন দেখলো যে না আপনার স্মরণ শক্তি মাশাআল্লাহ খুবই ভালো, তখন আপনার জন্য তারা রাজি তখন হয়ে গেল। হুজুর বলল যে একে আপনার আর বেতন দিতে হবে না, আমি আমার নিজের, এরপর থেকে হুজুর প্রতিদিনই সকালবেলা নাস্তার ছুটি দিলে হুজুরের বাড়ি থেকে নাস্তা তৈরি করে আমার জন্য পাঠাতো। আমি বাহ। মনে করেন যে এটা যখন দেখলো যে আমি প্রথম দিন কনসার্ট করে এসেছি, সারা রাত জার্নি করে এসেই যখন আমি মনে করেন যে আমি গাড়ি থেকে নেমেছি, গাড়ি থেকে নামার সাথে সাথেই আমি হুজুরের রুমে গিয়েছি সরাসরি। হুজুরের রুমে গিয়েই আমি দাঁড়াই, তখন আমি দাঁড়িয়ে আছি, আমি বসিও নেই। হুজুরের রুমে যাওয়ার সাথে সাথে আমি এইভাবে করে বললাম যে মানে বুকের উপর হাত বেঁধে আমি বললাম যে হুজুর, আমার তো সকালবেলা পড়া দেওয়ার কথা ছিল, উস্তাদের সাথে চলে গিয়েছিলাম, এই জন্য সকালবেলা পড়া দিতে পারিনি হুজুর, আমি ঘরে ঢোকার আগে আমার পড়াটা আমি দিয়ে দিতে চাই। তো হুজুর হয়তো কি মনে করে বললো, হুজুর বললো ঠিক আছে তুই পড়া দিবি, দে তুই পড়া, এরকম বললো। ঠিক আছে তুই পড়া দিবি, দে তুই পড়া। তো আমি পড়া দিলাম। তারপরে পড়া দেওয়ার পরে হুজুর পরবর্তীতে আমাকে রুমে পাঠিয়ে দিল। রুমে পাঠিয়ে দেওয়ার পরে আমি পড়তে বসেছি। ধরেন যে ওই সময় আমিও আবার একটু ভয়েই ছিলাম যে আল্লাহ, প্রথম প্রথম পড়া দিচ্ছি কোরআন শরীফ, না জানি হুজুর আমাকে কিছু বলেনি, আমার উস্তাদকে ডাক দিল, আমার কোথায় না কোথায় হয়তো ভুল হয়েছে। আমি এরকম একটা চিন্তা আমার ভেতরে কাজ করছে যে আজকেই হয়তো আমার মাদ্রাসায় হাফেজি পড়া শেষ। আচ্ছা। তো আমি তখন জোহরের নামাজ পড়ে খুবই কান্নাকাটি করলাম যে আল্লাহ, যত যাই হোক আমি যেন হাফেজটা হতে পারি, তুমি আমাকে এতটুকু তৌফিক দাও আল্লাহ। তো আমি মনে করেন যে জোহরের নামাজ পড়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে কেবল মোনাজাত শেষ করেছি, তখন দেখি যে মানে আমার উস্তাদ আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি এটা খেয়াল করি নাই। পরবর্তীতে মোনাজাত শেষ করার পরে উনি আমাকে নিল, বলল যে আসো। তারপরে হুজুর তখন অনেক খুশি হয়েছিল যখন আমার মাদ্রাসার শিক্ষকরা বলেছিল যে না, ওকে আমরা বিনা বেতনে পড়াবো। তখন যখন আবার ক্লাসের ভিতরে ঢুকলাম, তারপরে যখন হুজুররা কথাবার্তা বললো, আমি নিজের কানে শুনলাম যে না, আসলে আমার মাদ্রাসার বাতিল হচ্ছে না, আরো বেতন ছাড়া পড়তে পারছি। তখন আমার কাছে একটু খুশি লেগেছিল যে যাক, অন্তত আল্লাহ হয়তো রহমত করেছে, আমি হাফেজটা হতে পারবো। তারপরে হচ্ছে আমি আবার পড়া শুরু করি। তো ওর পরের দিন হচ্ছে আমি আধা পারা পড়া দিই। ওই দিনকে আর আমার কোনো কনসার্ট ছিল না, অর্থাৎ ওর পরের দিন হচ্ছে আমি 10 পৃষ্ঠা পড়া দিই। 10 পৃষ্ঠা পড়া দেওয়ার পর আর থাকলো বাকি 5 পৃষ্ঠা। তো হুজুর আমাকে বললো যে ঠিক আছে, তোর যদি 1 পারা পড়া তো তোর হয়েই গেছে, এই 5 পৃষ্ঠা তো তুই মুখস্থ করে নিয়ে আসতে পারবি। তো সুতরাং তুই এই 15 পৃষ্ঠা 2-1 বার পড়ার পর ওই 5 পৃষ্ঠা নিয়ে আয়। তো হুজুর আমাকে এরকম বললো যে যদি না নিয়ে আসিস তাহলে কিন্তু এই লাঠি আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। হুজুর আমাকে এরকম বললো। তা আমি মনে করেন যে ভয়তেই পড়লাম বিষয়টা, যে হুজুর যদি আমাকে মারে, আমি মাদ্রাসায় আসছি 1 মাস, যদি হুজুর আমাকে মারে, এ পর্যন্ত মার খাইনি, এখন আজকে যদি মার খাই, আমি ভয়তেই পড়াটা পড়লাম। আমাকে 8টার সময় হুজুর আমাকে এরকম দিয়ে দিল। তারপরে হচ্ছে আমাদের ছুটি হয় হচ্ছে 9:30টায়। তো আমি সম্ভবত তখন 8:50 বাজে আমি হুজুরের কাছে গিয়ে পড়া দিয়েছি। পড়া দিয়েছি, এর আগেও আমার পড়া হয়ে গিয়েছে, কিন্তু আমি ভয়তে যাচ্ছি না যে যদি কোনো ভুল যায় তাহলে তো হুজুর আমাকে মারবে। হুজুর নিজেই বলে দিয়েছে যে আমি এবার যদি কোনো ভুল যায় তাহলে কিন্তু তোর একদিন আর আমার যে কয়দিন লাগে, এরকম বলেছে। তারপরে আমি গিয়েছি, যাওয়ার পরে হুজুর পড়া নিল। পড়া নেওয়ার পর হুজুর বলল যে ঠিক আছে,
এই পুরো এক পারা তুই আজকে দুপুরে শোনাবি। দুপুরে তোর কোনো নতুন পড়া নেই, আর হাফেজি মাদ্রাসায় দুপুরে কোনো নতুন পড়া থাকে না। আচ্ছা, দুপুরে হচ্ছে পেছনে যা পড়েছি এর ভেতর থেকে আস্তে আস্তে শোনাইতে হয়, যাতে পেছনের পড়াগুলো ভুলে না যায়। বাই দ্য ওয়ে, আমি একটু জাস্ট জানার জন্য বলছি, কোন মাদ্রাসাতে এটা আপনি পড়ছিলেন? এটা হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি থানাতে। মাদ্রাসার নাম কি ছিল? মাদ্রাসার নাম হচ্ছে ভাউতলি ইসলামিয়া কওমি মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। তো ওইখানে আমি লেখাপড়া করি। সেটা হচ্ছে এক পাড়া মুখস্থ করার কথা হ্যাঁ, দুপুরবেলা। একবারে মুখস্থ করার পর মানে আমি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি কোরআন শরীফ ধরেছি আজকে 3 দিন। 3 দিনে আমি এক পারা মুখস্থ করলাম। তারপরে মনে করেন যে আমি দুপুরে সবাই ঘুমাই, হচ্ছে মানে খাওয়ার পরে ঘুম হয় 12টা পর্যন্ত। 12টার পরে গোসল করে আবার ক্লাসে বসতে হয়। তো আমি ওই দিন আর ঘুমাই নাই, আমি ওই দিন পড়েছি যে এই এক পারা আমাকে আজকে দুপুরে শোনাইতে হবে। তো সবাইকে বসে শোনানোর জন্য বলল হুজুর, কিন্তু আমাকে বলল যে তুই বসতে পারবি না, তো দাঁড়াই শোনাইতে হবে। হুম হুম হুম। আমি বললাম ঠিক আছে, আমি দাঁড়াই শোনালাম। তো একটানা যখন দাঁড়িয়ে শোনালাম, ওই দিনকে আবার আমাদের বোর্ডিং এ পাক হয়েছিল হচ্ছে আলু, শুধু আলু আর কিছু না। আলু, আমাদের রান্নাটা ছিল এমন, ধরেন যে কোনো মশলাপাতি বাটার তো কোনো সিস্টেম ছিল না, যে শুধু মরিচ, পেঁয়াজ, লবণ আর হলুদ। মানে এতটাই কি মানে অবস্থা খারাপ ছিল অর্থনৈতিক ভাবে, নাকি অন্য কোনো কারণ ছিল? অন্য কোনো কারণ ছিল বলতে হুজুররা বলতো যে ডাউল দিয়ে ভাত ছাড়া কেউ হাফেজ হতে পারে না। আসলেও এটা আমি ফলো করে দেখেছি যে যারা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করেছে তারা মনে করেন যে হাফেজ হতে পারেও নি, আসলেও চলে গেছে। এটা আমি মানে যেটা বলেছে যে কষ্ট সহ্য করলে হ্যাঁ, হয়তো কষ্ট কেষ্ট ছাড়া মেলে বা কেউ এরকম কিছু। হাফেজ হ্যাঁ, এটাই বোঝাতে চেয়েছে যে কষ্ট ছাড়া কেউ হাফেজ হতে পারে না। হুম হুম, ঠিক আছে, তো আমাকে লজিং দিতে চেয়েছিল যে একজনের বাড়িতে তুমি খাবা। হুম। তো আমি বলেছিলাম যে ওই হুজুরের ওই কথা শোনার পরে বলেছিলাম হুজুর না, আমি বোর্ডিং এ খাবো। আচ্ছা, তো তারপরে- দুপুরের খাবার ছিল কি? আলু, শুধু আলু? হ্যাঁ, ওই দিনকে ছিল যে দিনকে বলছিলাম যে এক পারা আমার আজকে একটানা শোনাইতে হবে। হুম, তো ওই দিনকে ছিল হচ্ছে আমার আলু, শুধু আলু ঘোটা ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, আলু ঘোটা আর ভাত। আর ভাতটা হচ্ছে মনে করেন যে মাদ্রাসায় হুজুররা যে কন্ট্রোলের যে চাউলগুলো অনেকদিন জমা থাকতো, হুম, হুম। ওই চাউলগুলো কিনে মানে কিনে এক রাখতো। ধরনের স্মেল হয়ে যায় চাল চালে। জি জি হ্যাঁ, জি, আর ওষুধ দিয়ে রাখা হতো। তো মনে করেন যে ওই চাউলটা এমন এমন চাউলও হয়েছে যে যখন ভাতটা রান্না করেছে তখনই ভাত ধুয়ে খাওয়া লেগেছে। আহা আহা। তারপরে ওকে এরকম- ওকে, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা আজকে যেই মানুষটির জীবনের গল্প শুনছেন, ও হচ্ছে হাফেজ আলাউদ্দিন, এবং ও এসছে সেই সুদূর চিটাগং থেকে। ও জন্মান্ধ, দুটো চোখে দেখে না। ওর জীবনের গল্পের একেবারে শুরুর দিকে আমরা রয়েছি, এবং ও আমাদের এবিসি রেডিওর খুব বড় মাপের একজন ফ্যান। প্রত্যেকটা জিনিস ওর মুখস্থ, ও শোনে, এবং ওর অনেক শখ ছিল আমাদের এই অনুষ্ঠানে একবারের জন্য হলো আসার, এবং সেটা ওর পূরণ হয়েছে। আর যতটুকু শুনেছি এখন পর্যন্ত খুবই অবাক হচ্ছি একটা বিষয়, মানে আল্লাহ ওকে একেবারে নিপুণ ভাবে দিয়েছে, সেটা হচ্ছে ওর স্মৃতিশক্তি। এত মারাত্মক স্মৃতিশক্তি ওর, সেটার উদাহরণ আপনারা কিছুটা হলেও পেয়েছেন যে মাত্র 8 মাসে ও পবিত্র কোরআন শরীফ পুরোটা মুখস্থ করেছে। শুধু তাই না, 20 বছর বয়সে, হুইচ ইজ রিয়েলি রিয়েলি মিরাকল, কজ ওই সময়টাতে ব্রেনটা কিন্তু অনেক পাকাপোক্ত হয়ে যায়। এই সময়টাতে এই ধরনের কঠিন কাজ করা খুব মুশকিল। তো যাই হোক, ও সেটা পেরেছে, এবং শুধু সেটাই না, ওর যে জীবনের বিভিন্ন ঘটনাগুলো, সেগুলো আমাদের উঠে আসবে আজকের এই হ্যালো 8920-তে বলার জন্য। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে ফিরছি। জি, আপনি যেটা বলছিলেন যে চালগুলো ভাত রান্না হওয়ার পরেও সেই ভাতটাও ধুয়ে খেতে হতো, যাতে স্মেলটা মানে গন্ধটা নাকে না লাগে, তাই তো? জি, তারপরেও এটা হচ্ছে যে ওই চাউলগুলো ভিতরে পোক থাকতো। জি, ঠিক আছে, যে বাবুর্চি ছিল উনি এটা ঠিক মতো পরিষ্কার করতো না। আচ্ছা, ঠিক আছে, আমার একটা ইচ্ছা, হুজুররা বলেছে যে বেশ ভালো খাবার খেলে হাফেজ হওয়া যায় না, তখন তো আর অতটা বুঝি না। হুম। ওই হুজুরের ওই কথাটাই ধরে রেখেছিলাম যে ভালো খাবার যদি খাই তাহলে তো আমি হাফেজ হতে পারবো না। সুতরাং খাবো না। সুতরাং হাফেজ হওয়ার পরে যত খুশি ভালো খাবার খাবো, প্রয়োজন হলে এখন জমা রাখবো। ওকে, এরকম আমার হচ্ছে ওই এক পারা মুখস্থ হয়েছে। এক পারা মুখস্থ হওয়ার পরে আবার আমার জ্বর হলো। জি, আমার জ্বর হওয়ার পরে আমি 15 দিন ছিলাম হাসপাতালে। হুম হুম হুম, 15 দিন ছিলাম, এরকম ধরেন যে এই 15 দিন করে 2 বার ছিলাম হাসপাতালে। তারপরে মনে করেন যে এই 15 দিন পর আমি আবার এসেছি। আসার পরে আমি হুজুরকে বললাম যে হুজুর আমাকে কনসার্ট বন্ধ করে দিন, আমি কনসার্ট করব না, আমি হাফেজ হওয়ার পরে কনসার্ট নেব। মানে কনসার্ট মানে হচ্ছে আপনি গজল করতেন? জি জি। আচ্ছা, তো হুজুর বলল ঠিক আছে, যদি তোমার পড়ালেখায় কোনো সমস্যা হয়
তাহলে কনসার্ট বন্ধ করে দিয়ে তুমি হাফেজি পড়ো, সমস্যা নেই, হুম। হাফেজ হওয়ার পরেই করবো। আচ্ছা। তারপরে হচ্ছে এইভাবে ধরেন যে এক পারা মুখস্থ হওয়ার পরে আবার ধরেন যে 15 দিন গ্যাপ দিয়েছি। হচ্ছে 2 নাম্বার পারা আমি যখন শুরু করি, হুম হুম। তো ওই দিনকে আমি মনে করেন যে তখন তো আর এতটা বুঝি না যে কি হবে। তো 2 নাম্বার পারা শুরু করার পর প্রথম দিন যে আমার তো এক পারা মুখস্থ হয়েই গেছে, হুম হুম হুম। আমি হাফেজ হতে আর কতদিন লাগবে এরকম একটা নিয়ে আমি পড়েছিলাম না একদিন। হুম হুম। তো ওই দিন হুজুর আমাকে মনের মতো মারলো। ওহো। 4টা বেদ ছিল, 4টা বেদ এখনো এই দিক দিয়ে দাগ আছে, ওই 4টা বেদ ভেঙে গিয়েছিল। আমি আইনুদ্দিন আল্লাহ সাহেবকে বলেওছি, হুজুর আমি হাফেজি পড়বই না। মানে এত কষ্ট পেয়েছেন? এত কষ্ট পেয়েছি বলতে ওই মায়ের খাওয়ার পরে আরো 15 দিন হাসপাতালে ছিলাম। ওহো। ওই একসাথেই মনে করেন যে 1 মাস 1 দিন, ওই একদিন এই মাঝখানে মায়ের পিছনের কারণটা যেন কি ছিল, কি যেন বলছিলেন আপনি? ওই আমি বলেছি যে আমার হাফেজ হতে কতদিন লাগবে, এই শুধু এই প্রশ্নটার কারণে? এতটুকু। হুজুররা এখন বুঝি যে হুজুররা হয়তো ওই নিয়ত করেই বলেছিল যে তোকে আল্লাহ বেরেন ভালো দিয়েছে, তুই কেন পড়বি না, হুম হুম হুম। তোর তো কষ্ট হয় না, আর তোর যা লাগে বা যাই হোক আমরা তো দেখি। তো এখন বুঝি যে তখন যদি আরো মারতো, আমার মনে হয় কোরআন শরীফটা আমি আরো ভালো করে পড়তে পারতাম। আচ্ছা, এই সময়টাতে কি বাবা মা আপনার পাশে দাঁড়াতো? না, এই সময়টা আমি যখন গানের দলে ছিলাম হুম। তখন বাবা মা আমার কাছ থেকে টাকা নেওয়ার সময় আমাকে খোঁজ খবর নিত, বাট আমি যখন গজলে চলে গিয়েছিলাম তখন আর তো আমি টাকা পয়সা তেমন দিতে পারতাম না। তখন আবার বাবা মা কেউই আমার সাথে যোগাযোগ করতো না। হুম। আমি কল দিলেও আমার কণ্ঠ শোনার পরে কলটা কেটে দিত। ওহো। বলুন তারপর? তারপরে আমি লাস্টের যে 15 দিন হাসপাতালে ছিলাম, উনি প্রতিদিন এরকম বুঝ দিত। তো পরবর্তীতে উনি একদিন বলল, ঠিক আছে তুই আজকে তাহাজ্জুদের নামাজ পড়বি, তাহাজ্জুদের নামাজ পড়ার পর যদি তুই একটা সিদ্ধান্ত নিবি, তুই যদি সিদ্ধান্ত নিস যে আমি হাফেজি পড়বো না, তাহলে আমি আইনুদ্দিন তোকে পড়াবো না। আর যদি তুই সিদ্ধান্ত নিস যে আমি হাফেজি পড়বো, তাহলে আমি আইনুদ্দিন তোকে পড়াবো। হুম হুম হুম। তো ওই দিনকে রাত্রে আমি ঘুমানোর পরে কেউ একজন, আমি তো মনে করেন যে তাকে চিনি না, তবে কেউ একজন আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথায় হাত বুলিয়ে বলল যে তুই হাফেজি যদি পড়িস তাহলে তোর জীবন অনেক সার্থক হবে, তুই আচ্ছা। ভবিষ্যতে অনেক বড় হতে পারবি। তারপরে উনি আমাকে 3টার দিকে হচ্ছে তাহাজ্জুদের জন্য ডেকে দিল। আমি তাহাজ্জুদ পড়ার পরে আমি হুজুরকে বললাম, হুজুর আমি হাফেজি পড়বো, আমাকে যতই মারুক আর যতই কাটুক কিন্তু আমি পড়বো। আমি পড়বো, আমি হাফেজ হতে চাই। তো পরবর্তীতে ওই দিন মাদ্রাসায় গিয়েছি ওনার বাসা থেকে, মানে যেদিন আমি এই ঘটনাটা হয়েছে ওর আগের দিন আবার হাসপাতাল থেকে চলে এসেছি। হুম হুম হুম। তো মাদ্রাসায় যাই নাই, ওনার বাসায় এসেছি, আইনুদ্দিন আল্লাহ সাহেবের বাসায় এসেছি। আচ্ছা। পরবর্তীতে আমি মাদ্রাসায় গিয়ে হুজুরদের কাছে মাপ চেয়েছি যে হুজুর আমি বুঝতে পারিনি, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। হুম হুম। তো হুজুররা আমাকে কিছু বলে নাই, হুজুররা এরকম হয়তো ধারণা করেছে যে ছোট মানুষ বুঝতে পারেনি আর হঠাৎ করে আমরা এরকম মেরেছি, হয়তো সেই কারণে বলেছে। তো বলে, ঠিক আছে। তারপরে হুজুর এটা আমাকে বুঝতে দেয় নাই, হুজুর বলেছে ঠিক আছে তুই ঠিক মতো পড়বি, আর তা না হলে কিন্তু তুই চাইস তোর মায়ের আরো সামনে আছে। আবার আমি 2 নাম্বার পারা তো শুরুই করতে পারি নাই, তো আমি 2 নাম্বার পারা পরে শুরু করলাম, মাঝখানে 1 মাস গ্যাপ দিয়ে শুরু করার পর 2 নাম্বার পারা শেষ করতে আমার টাইম লেগেছিল হচ্ছে 2 দিন। 2 নাম্বার পারাটা আমার বেশি হয় নাই, ওই হুম হুম। যে মার খেয়েছি এর পরবর্তীতে যে আমার নিয়ত যে আমি পড়বই, তো মনে করেন যে ওর পরে 2 নাম্বার পারাটা আমি 2 দিনে শেষ করেছি। যদিও আমি বলেছিলাম যে আমি আর কনসার্ট করব না, পরবর্তীতে আমার সেই কনসার্ট করতেই হলো। কেন, ওই হুজুর মাঝে মাঝে যদি কনসার্ট হতো, হুজুর এক জায়গায় যদি যাইতো আর এক জায়গায় আমাকে পাঠিয়ে দিত যে আজকে আমার 2 জায়গায় দাওয়াত, আমি এক জায়গায় যাচ্ছি আর এক জায়গায় কে যাবে, তুই যদি না যাস তাহলে তো মান সম্মানের প্রশ্ন। ঠিক আছে, তার মানে আপনার এই হেফজ পড়ার পাশাপাশি কাজগুলো করতে হতো? হেফজ পড়ার পাশাপাশি কাজগুলো। আবার হুজুর আমাকে যদি কেউ 10,000 টাকাও দিত, হুম। হুজুর আমার কাছ থেকে সেই টাকা থেকে 1 টাকাও নিত না, আচ্ছা আচ্ছা। সেই টাকাটা আমার কাছে থাকতো। তারপর হচ্ছে হুজুর এরকম আমাকে বলল যে আমার যদি 2 জায়গায় এমন এমন দিন থাকতো যে 3 জায়গায় হুজুরের দাওয়াত হতো। হুম হুম হুম। তো শেষ পর্যন্ত কি হতো, হুজুর হচ্ছে কনসার্ট করতো বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের নামাজের পরে হুজুর কোনো কনসার্ট করতো না।
আচ্ছা আচ্ছা। তো তখন আমি কি করব, বাধ্য হয়ে আমাকে হুজুরের কথা শুনতে হতো। তো সেই হিসাবে আমার কি হতো, আমি সকাল 6টার পরে ধরেন যে একটা কনসার্ট করেছি, আবার ধরেন যে ওই কনসার্টে আমি একটা কনসার্টে আমার হুজুরের নির্দেশ ছিল 3 ঘন্টার বেশি থাকতে পারবা না, আর সর্বোচ্চ 12টা গজলের বেশি একটা কনসার্টে গাইতে পারবা না। এটা নির্দেশ ছিল, কেন করেছিল সেটাও জানি না, তবে তখন জানতাম না যে কেন উনি এরকম করেছিল, পরবর্তীতে বুঝতে পেরেছি আর কি। তো আমি সকাল বেলায় মনে করেন যে প্রিপারেশন নিতাম যে কোন কোন কনসার্টে গিয়ে কোন গজলটা গাওয়া যায়, আর হুজুর আমাকে বলে দিত যে অমুক জায়গায় একটু গরম গজল হলে চলবে, অর্থাৎ যে এই জায়গাটা গজলের উপযোগী উর্বর। আবার কিছু কিছু জায়গা আছে যে সেই সব জায়গায় মনে করেন যে কান্নার সুরে গজল পছন্দ করে। তারপরে হচ্ছে আমি একদিন হলো কি, হুজুরের 3 জায়গায় কনসার্ট, তো এবার হুজুর এক জায়গায় গিয়ে আমাকে আর 2 জায়গা পাঠিয়েছে। আমি মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যা 7টার দিকে গজলে উঠেছি এক জায়গায়, রাত 10টা পর্যন্ত করেছি, ঠিক আছে। এরপরে আর এক জায়গায় গিয়ে মনে করেন যে গজল শেষ করতে করতে 3:30 বেজে গেছে। তারপর আমি বাসায় এসেছি, বাসায় আসার পরে আমি হুজুরকে বললাম, হুজুর এরকম তো আমার দ্বারা আসলে সম্ভব না। হুজুর এক পর্যায়ে আমাকে বলল যে ঠিক আছে, তাহলে তুই কনসার্ট করতে তো অবশ্যই হবে, তবে একটু কমাই করো, সমস্যা নেই, আমি এটা পুষিয়ে নেব। পরে আস্তে আস্তে 5 পারা অলরেডি শেষ হয়ে গেল। 5 পারা শেষ হওয়ার পর থেকে আমার মনোযোগ ছিল যে আরো তাড়াতাড়ি, আমার এই 5 পারা শেষ করতে এতদিন লাগলো, আমি তো আধা পারা করে পড়া দিতে পারি, তো আমার সমস্যা কি, আমি 5 পারা শেষ করতে আমার এতদিন লাগলো, কিরে আমি হাফেজ হবো কবে। তারপরে এরকম আস্তে আস্তে এরকম করতে করতে এক পর্যায়ে ধরেন যে আমার যখন 25 পারা শেষ হয়ে যায়, 25 পারা শেষ হওয়ার পর হুজুর একদিন বলল যে এক দ্বারা তোকে 25 পারা পড়তে হবে, যদি 25 পারার ভেতরে যদি একটা ভুল যায়, যে এক জায়গা ভুল যায় নাই, একবার ভুল বলেছিস, দ্বিতীয়বার পেছন থেকে ধরাই দেওয়ার পরে আবার সেটা সঠিক হয়েছে, তাহলে ওই আবার তোকে আলিফবাদ থেকে শুরু করতে হবে। তখন আমার একটা বিশ্বাস ছিল যে হুজুর আমাকে যেভাবে আমার পড়াটা শুনতো, এমনি অন্যান্য ছাত্রদের পড়াশোনার সময় একসাথে 2 জনের পড়া শুনতো, 3 জনের পড়াও শুনতো, কিন্তু আমি যখন পড়া দিতাম তখন হুজুর আমার একার পড়া শুনতো। আচ্ছা। তো সেই হিসাবে আমার একটা বিশ্বাস ছিল যে আমি তো হুজুরের কাছে যখন পড়া দিতাম তখন একার পড়া শুনে হুজুর, তার মানে হুজুর আর অন্যান্য ছাত্রদের পড়া ধরতে হলে হুজুর কোরআন শরীফ বন্ধ করে ধরতো, আর আমারটা হুজুর কোরআন শরীফ খোলা ছাড়া কখনো ধরতোই না। আচ্ছা। আমার পড়াটা, তো সেই হিসাবে আমার একটা বিশ্বাস ছিল যে ইনশাআল্লাহ আমি পারবো। তারপর হুজুর এরকম বলল যে ঠিক আছে, আলাউদ্দিনের 25 পারা শোনা হবে, এই বৃহস্পতিবারে কোনো ছাত্র সবিনা হবে না। তারপরে আমু মনে করেন যে এটা এই ডিক্লিয়ার দিলে হচ্ছে শনিবারের দিন, অর্থাৎ যেদিন আমার 25 পারা শেষ হয়ে গেল, বলল যে তোর সবক বন্ধ, নতুন পড়া তুই পড়তে পারবি না, এই শনিবার থেকে শুরু করে বুধবারের দিন রাত 11:59 পর্যন্ত তোর পড়ার টাইম। এরকম বলে দিল যে শনিবার, অর্থাৎ এটা হচ্ছে যে আমরা ছাত্ররা শুক্রবারের দিন সবিনা টবিনা শেষে কার কয়টা লুকমা গেছে বা কার কয়টা কি এসব নিয়ে তো বসতাম যে হুজুর অমুকের পড়াটা অমুক ধরেছে, এই কয়টা ভুল গিয়েছে, ঠিক আছে। এরপরে আমাকে বলল যে এরকম এরকম যে কালকে শনিবারের দিন রাত 12টা থেকে শুরু করে, এক কাটায় কাটায় 12টা থেকে শুরু করে বুধবারের দিন রাত 11:59 পর্যন্ত। আর হুজুর এরকম ডেস্কে থাবা দিয়ে দিয়ে বলেছিল, আমার ভালো মনে আছে, যে বুধবারের দিন রাত 11:59 পর্যন্ত তোকে পড়ার সুযোগ দিলাম, এর পরবর্তীতে তুই কিন্তু আর কোনো পারা পড়তে পারবি না। 12টা থেকে তোর পেছনে সিকিউরিটি লাগাই দেওয়া হবে, যে যদি পড়ার আকারে তোর ঠোঁট নড়ে তাহলেও তোর মায়ের আছে। তারপরে আমারও একটা নিয়ে যে ঠিক আছে, হুজুর যেহেতু আমাকে বলেছে, আমার হাতে তো সময় আছে, তা আমি প্রতিদিন প্রয়োজন হলে সকালে 1 পারা শুনবো, দুপুরে আর 1 পারা শুনবো, রাত্রে আর 1 পারা শুনবো, অর্থাৎ ক্লাস টাইমে আমি পড়বো, আমি ক্লাসের বাইরে পড়বো না।
তো আমি ক্লাস টাইমে পড়তাম, হুজুর বলতো যে আলাউদ্দিন নাকে সরষের তেল দিয়ে ঘুমাও, পরবর্তীতে বৃহস্পতিবারে দেখা যাবে। কিন্তু হুজুরকে আমি বুঝতে দিতাম না যে আমি পড়াটা শুনছি বা পড়ছি। ওকে। তো আমি মনে করেন যে এরকম একটা ভাব করতাম যে হুজুর যাতে বোঝে যে আমি পড়ছি না, আমি শয়তানি করে বেড়াচ্ছি বা আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আসলে আমি ঘুরে বেড়ালে, শীতের সময় ছিল তখন, তা মনে করেন যে ঘুরে বেড়ালে আমি আমার যে জ্যাকেটটা ছিল ওর সাথে টুপি অ্যাডজাস্ট ছিল এরকম, তো ওর ভিতর দিয়ে কানে হেডফোন দিয়ে আমি পড়া শুনতাম আর ঘুরে বেড়াতাম। আচ্ছা। হুজুর টের পাইতো না। তো হুজুর মাঝে মাঝে এরকম বলতো, আলাউদ্দিন নাকে সরষের তেল দিয়ে ঘুমাও। আমি ঘুমানোর সময় ওরকম পড়া চালানো থাকতো, আমি শুনতেই থাকতাম, কিন্তু আচ্ছা। আমি কাউকে বুঝতে দিতাম না যে আমি পড়ছি বা শুনছি। তারপরে এরকম করতে করতে বুধবারের দিন হুজুরের মনে মনে একটু রাগই হয়েছে যে কিরে ওরে আমি এরকম একটা দিলাম, এর ভিতর ও পড়তে বসলো না বা ও পড়লো না। পরবর্তীতে হুজুর বুধবারের দিন খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে, ওই দিন আবার হুজুর কি মনে করে যেন হচ্ছে মুরগি এনেছে, তো সবাইকে খাবার দিয়েছে। খাওয়া টাওয়ার পর হুজুর বলল সবাই ডেস্কের সামনে আসো। আসার পরে এবার বলল কালকে তো তোমাদের সবিনা নেই, খুব ফুর্তিতে আছো। তো সবাই মনে করেন যে হুজুর কিছু বললে এমনিতেই মাথা নিচু করে থাকতো, আচ্ছা। কেউ কিছু বলতো না। বললো ঠিক আছে সমস্যা নাই, তোমরা সবাই ফুর্তিতে থাকলেও আলাউদ্দিন কিন্তু ফুর্তিতে নেই, আর আলাউদ্দিনকে কালকেই দেখে নেব, কারণ ওই এক সপ্তাহের ভেতরে যে শনিবার থেকে বুধবার আজকে আর কয়েক ঘন্টা, আর 1 ঘন্টা 1.5 সময় আছে, ও এখনো পড়তেই বসেনি। আর হুজুরের সামনে গেলে আমি এরকম, হুজুর যে এই কথা বললে আমি হেসে দেবো বা এমন কিছু তা না, আমি আরো মন মরা হয়ে থাকতাম যে হুজুরকে আমি বুঝতে দেবো না যে আসলে কি আমি পড়েছি কিনা। তো এটা আমি আরো ওই সময় আমার মনে করেন যে চেহারা টেহারা আরো কালো করে একেবারে, মানে হুজুর বুঝতে পারছে যে আমি হয়তো ভয়তে একেবারে একাকার হয়ে গিয়েছি যে আসলে কি করব কালকে, আমি তো আসলেই পড়ি নাই, এই ধরনের একটা অ্যাক্টিং করলাম। পরবর্তীতে ঠিক রাত 12টা বাজার সাথে সাথেই হুজুর আমার পেছনে 7 জন ছাত্র লাগাই দিল যে ও যদি খালি নামাজে সূরা কিরাত পড়তে পারবে, তাছাড়া ওকে ক্লাসে বসতে দেওয়া হবে না, ফজরের নামাজের আগ পর্যন্ত ও ক্লাসে তো বসতে পারবেই না। সুতরাং ও যদি পড়ার আকার ইঙ্গিতে ঠোঁট যদি ওর একটু এদিক ওদিক হয়, যে যাতে বোঝা যায় যে আরবি হরফ উচ্চারিত হচ্ছে, এরকম হলে তোরা আমার কাছে বিচার দিবি। এর রাত 12টা থেকে এরকম একটা দিয়ে দিল। পরবর্তীতে আমি ফজরের নামাজের পরে, যেহেতু 25 পারা তো এক দাঁড়া পড়া সম্ভব না, তো হুজুর আমাকে বললো যে ঠিক আছে তুই বসে পড়। তো আমি বসে পড়বো। আমার এখানে আমার ব্যাচে ছাত্র ছিল হচ্ছে 25 জন হচ্ছে হেফজ, তো তারা কোরআন শরীফ পড়তে পারে পুরোপুরি, যে কোনো জায়গা থেকে, যে জায়গা তাদের মুখস্থ আর যে জায়গা তাদের মুখস্থ না, সব জায়গায় তারা দেখে খুব ভালোভাবে পড়তে পারে, খুব ভালো স্পিডে পড়তে পারে। তো সুতরাং সবাই আমার পড়া ধরতে পারবে। আর হুজুর আমাকে পড়ার একটা দিয়ে দিল যে হদরে পড়া এরকম পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম পড়তে হবে। ঠিক আছে, তো আমি বললাম হুজুর এরকম পড়া তো সম্ভব না, আমি এরকম পড়বো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এরকম পড়বো। তো হুজুর বলল ঠিক আছে, এমন ভাবে পড়বি ছাত্ররা যাতে বুঝতে পারে, বুঝতে যাতে কষ্ট না হয়। ওকে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে হুজুর, ছাত্রদের বুঝতে কষ্ট হবে না ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমি বৃহস্পতিবারের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে মোনাজাত শেষে আমি পড়া শুরু করলাম। আর হচ্ছে শুক্রবারের দিন জুম্মার নামাজের আগে আমার পড়াটা শেষ হলো, কারণ আমি তো তাড়াতাড়ি যদি পড়ি, খুব ফোর্সে যদি কেউ কোরআন শরীফ পড়ে তাহলে 1 খতম কোরআন শরীফ পড়তে লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। তো আমি তো মনে করেন যে আমাকে খুব ফোর্সে তো পড়তে দেওয়া হচ্ছে না, আর এর ভেতরে খাওয়া দাওয়া আছে বা মনে করেন যে স্বাভাবিক যে কাজকর্ম আছে এগুলো তো হয়ই। আচ্ছা, তো সেই হিসাবে জুম্মার নামাজের আজানও দিল, আমার এই 25 পারাও শেষ হলো। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, আমার একটা ভুলও কেউ ধরতে পারেনি। কিন্তু ধরার চেষ্টা কেউ কম করে নাই, যে আমার ধরেন যে ওই পৃষ্ঠাটা, যে পৃষ্ঠাটা খুব ভালো হয়েছে, সবচাইতে ভালো হয়েছে, ওই পৃষ্ঠাটা এই ছাত্ররা বলতো আপনি আবার পড়েন। ওকে, হয় নাই ভাই আপনার।
আপনি দেখেন কোথাও ভুল আছে। হুম, তো আমি তো জানি যে এরকম সিস্টেম তো এদেরকে আমি শিখাইছি যে দেখেন কোথাও ভুল আছে। ওকে, তো আমি তো জানি যে এরকম করলে যদি আমি একটু হেরফের করি, ভুল না থাকলেও ভুল হয়ে যাবে। তো সুতরাং কোনো হেরফের করা যাবে না। তারপরে আমি বললাম ঠিক আছে, ভুল থাকলে তোমরা ধরতে পারো, আমি আগে যা পড়েছিলাম এখনো তাই পড়ছি। তো এরকম ধরেন যে এক পাড়ায় যেখানে লাগার কথা 20 মিনিট, সেখানে ওরা আরো এক্সট্রা 10 মিনিট নিয়ে নেয়। হুম, এরকম করতে করতে তারপরে হুজুরও মনে করেন যে হুজুর বলে যায় আমি বাজারে যাচ্ছি, তোরা ওর পড়াটা ভালো করে ধরিস, এই বলে ঘর থেকে বের হয়ে যায়, টুক করে আবার এসে বসে থাকে। আমি তো আর দেখি না, হুজুর ওরকম করে যে, আর আমি যাতে মনে করি যে হুজুর বাজারে গিয়েছে, আমি একটু শয়তানি করতে পারবো। হুম, হুম, তো আমি আমার একটা নিয়ত যে আমি যেহেতু হাফেজ হয়ে যাব, যদিও আমার একটা লোকমা যাই, হুজুর বলেছে যে আলিফবা থেকে পড়তে হবে, এরকম তো আর দেবে না, হয় না কখনো। হুম, হুম, তা সুতরাং আমি চেষ্টা করি যে আমার যাতে ভুল না যায়। হুজুর বাজারে যাক, আমার সমস্যা কি? হুজুর বাজারে গেলেই যে পড়তে হবে, না গেলে যে পড়তে হবে, গেলে যে পড়তে হবে না, এরকম তো কোনো কিছু না। তো আমি আমার মতো পড়লাম। পড়ার পরে এবার হুজুর বলল যে এই 5 পারা তুই যত তাড়াতাড়ি সম্ভব হুম, শেষ কর। তো তখন হচ্ছে আপনার ডিসেম্বর না নভেম্বর মাস শুরু হয়েছে। হুম, হুম, তো আমি এই 5 পারা যেদিন শেষ করলাম, হুজুর বলেছিল যে তুই যেই দিন এই 5 পারা শেষ করবি, তোর পুরো 30 পারা আর একবার 2 রাকাত নামাজে শুনবো। হুম, তুই 2 রাকাত নামাজে উচ্চ স্বরে এই 30 পারা পড়বি, অর্থাৎ 1 রাকাতে 15 পারা, আর 1 রাকাতে 15 পারা, ওকে, এরকম তোর পড়তেই হবে। যতদিন তুই পড়তে না পারবি ততদিন পর্যন্ত তোর এরকম 2 রাকাত করে নামাজ পড়তেই হবে। তুই যতদূর পর্যন্ত যায় থেমে যাবে, আবার প্রথম থেকে ওই আবারও পড়তে হবে। আমার মনে করেন যে আমি একটু ভয় পেলাম যে আসলে কি 15 পারা করে 1 রাকাতে পড়া সম্ভব? এটা তো সম্ভবই না। তো পরবর্তীতে আমি মসজিদে একটা ওয়াজ শুনলাম যে হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাকি প্রতিদিন তাহাজ্জুদের নামাজে 1 খতম দিত। এশার নামাজ পড়ে তাহাজ্জুদ শুরু করত, আর ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত হুম, 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 1 রাকাতে 15 পারা, আর 1 রাকাতে 15 পারা পড়তো। ওকে, তো তখন আমার একটা জিদ চাপলো যে হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে নবীর উম্মত, যে আল্লাহর বান্দা, আমিও তো সেই নবীর উম্মত, সেই আল্লাহরই বান্দা। নবী এবং আল্লাহ কোনোটাই তো আমার জন্য ডিফারেন্স না, সবই তো এক। তাহলে হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যদি পারে, আমিও পারবো। এবার আমি হুজুরকে বললাম ঠিক আছে হুজুর, আমি পড়বো, এরকম বললাম। বলার পরে হুজুর বলল ঠিক আছে। এশার নামাজের পর থেকে শুরু করে আমি প্রথম দিন ব্যর্থ হই, দ্বিতীয় দিন আমি পারি, তৃতীয় দিন কোনো লোকমা ছাড়াই আমি পড়তে পারি। কেউ আমার পেছনে নামাজে দাঁড়ানো ছিল না, সবাই কোরআন শরীফ খুলে চেষ্টায় ছিল যে কিভাবে আমাকে লোকমা দেওয়া যায়। যদিও আমি নামাজ পড়ছি, তারপরে হয়তো এরকম বলতে পারছে না যে আপনি আবার পড়েন, এরকম বলতে না পারলেও যে পৃষ্ঠা পড়ছি তার আগের পৃষ্ঠার শেষের আয়াত বলে দিচ্ছে। তখন আমার বুঝে দিতে হচ্ছে যে এরকম আমাকে পৃষ্ঠার প্রথম থেকে আবার পড়তে হবে, এরকম। তো হুজুর হয়তো ওই দিন বলেছিল যে নামাজ তো বেশি করা যাবে না, তো যে পৃষ্ঠা ওই দিন আর বেশি ছাত্ররা করে নাই, কারণ হুজুর তো জানেই যে আমার আগের 25 পারা একবার শোনা হয়েছে। মানে এইভাবে আপনি 30 পারা কোরআনের হাফেজ হলেন? এইভাবে আমি 30 পারা কোরআনের হাফেজ হলাম। ইভেন আমি যেদিন হুজুর বলেছিল যেই দিন তোর এই 30 পারা কোরআন শরীফ তুই শুনাইতে পারবি, এক দ্বারা এরকম নামাজে 2 রাকাত নামাজে শুনাইতে পারবি, তার পরের দিন মাদ্রাসার মাহফিল হবে। যতদিন তুই শুনাইতে পারবি না, যদি 5 বছরের ভেতরে শুনাইতে না পারিস, তাহলে ওই 5 বছর মাদ্রাসার মাহফিল হবে না। ওকে, তারপরে আমি ডিসেম্বরের 5 তারিখে আমি শোনাইতে পারি আর কি, ডিসেম্বরের 4 তারিখ দিবাগত রাত্রে আমি শোনাইতে পারি। হুম, হুজুর জানতো যে আমি পারবো, হয়তো হুজুর আমার কোনো মঙ্গলের কারণেই এটা করেছিল, তা না হলে হুজুর এত তাড়াতাড়ি এত কিছুর আয়োজনই বা কিভাবে করলো, বক্তাদেরকে দাওয়াত দিয়ে 6 তারিখে মাহফিলই বা কিভাবে দিল। কিন্তু এর একটা কি যে এই কথা যে বলেছে, ওই 25 পারা যে শোনানোর কথা বলেছে, ওর পরে কিন্তু হুজুর আমাকে মাদ্রাসায় থাকতে দিত না। এমনি আমি পড়তাম হুজুরের বাসায়, যে 5 পারা পড়েছি এই 5 পারা হুজুরের বাসায় পড়েছি, হুজুর বাসায় আমার পড়াটা নিয়েছে এই 5 পারা, হুম, হুম, ঠিক আছে। আবার এই যে নামাজ পড়েছি, এটাও
আমি হুজুরের বাসায় পড়েছি, ছাত্ররা হুজুরের বাসায় গিয়ে ধরেছে, আলাদা একটা রুম ছিল হুজুরের ওইখানে। কিন্তু এর ভিতরে হুজুর মাহফিলের আয়োজন টায়োজন সব করেছে। পরে আমি 5 তারিখে যখন করলাম, এর ভেতরে আবার মাসখানিক হচ্ছে আমার উস্তাদ আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ করতো না, বা কনসার্ট টনসার্ট সবই বন্ধ ছিল। ওনার সাথে আমি ফোনেও কথা বলতে পারতাম না। আমি হাফেজ হলাম। হাফেজ হয়ে যাওয়ার পর হচ্ছে 2010 সাল আমি কওমি মাদ্রাসায় ভর্তি হই। হাফেজ হয়ে যাওয়ার পরে ওইখানেই কওমি মাদ্রাসা, এবং আমার মাদ্রাসার লেখাপড়া বন্ধ হয়ে যায় একটা কারণেই। 2010 সালের 18 জুন আমার উস্তাদ মারা যায় আচ্ছা, গাড়ি অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পর থেকে আমি আর মাদ্রাসায় পড়তে পারিনি, তবে এর ভিতরে উর্দু এবং হিন্দি ভাষার উপর কোর্স নেই। হুম, তারপরে আমি এই মাদ্রাসায় ঘুরি ফিরি, লেখাপড়া আর হয় না। তো 2012 সালের 27 ডিসেম্বর আমি হচ্ছে আমার বাড়ির পাশে একটা মাদ্রাসায় চাকরি নিই। আচ্ছা, এই 2012 সালের 27 ডিসেম্বর চাকরি নেওয়ার পর আমাকে বলল, তোমার বেতন কত দিতে হবে? তো আমি বললাম, হুজুর আপনি আমার বেতন আর কি দিবেন, আমার তো আসলে এখন ফ্যামিলি নেই, কিছু নেই, আপনি আমার মোবাইল খরচটা শুধু দিয়ে দিবেন। আচ্ছা, তো মোবাইল খরচের বিল আসতো তখন আমার প্রতি মাসে, এমনিতেই যদি কথা নাও বলতাম 3500 টাকা, হুম, 4000 টাকা। হুজুরকে আমি বলেছিলাম, তো হুজুর বললো যে তোমার মোবাইল বিল কত আসে বা না আসে এগুলো তো আর আমি জানি না, ঠিক আছে আমি তোমাকে 1500 টাকা দেবো প্রতি মাসে বেতন, আর তুমি এখানে থাকবা, খাবা, সব ফ্রি। ঠিক আছে, আপনি যদি 1500 টাকা দেন তাহলে আমি আর একটা মসজিদ নেব, আমি 5 ওয়াক্ত একটা ছাত্রকে সাথে নিয়ে নামাজ পড়াবো, যদি ওইখানেও আমি আরো কিছু টাকা পাই তাহলে আমার জন্য ভালো হবে। তো মোটমাট এই মাদ্রাসা আর মসজিদ মিলে হচ্ছে বেতন হলো 3000 টাকা। হুম, হুম, তো বেতন 3000 টাকা, আর অনুমতি ছিল যে আমি যে কোনো মাহফিল টাহফিল করতে পারবো। অর্থাৎ আমাকে হুজুর এরকম বলেছিল যে তুমি মাহফিল না, যা খুশি তা করো, সমস্যা নেই। আমি প্রতি মাসে ইন্টারভিউ নিয়ে যদি দেখি যে আমার ছাত্রদের পড়া ঠিক আছে তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। আর তুমি যদি 24 ঘন্টা ডিউটি করার পরেও যদি আমি দেখি যে মাদ্রাসার ছাত্রদের পড়া ঠিক নাই তাহলে কিন্তু আমি তোমাকে কিছু বলবো। হুম, আমারও এরকম একটা খেয়াল ছিল যে আমি আর যাই করি, আগে ছাত্রদের পড়ার কিভাবে সিস্টেম করলে, কি করলে পড়াটা ভালো হবে। তো আমি প্রতিদিনই আমি যাদের কাছ থেকে হাফেজ হয়েছি তাদের কাছ থেকে বুদ্ধি নিতাম যে হুজুর আমার ছাত্রদেরকে তো হুজুর আমি এইভাবে এই কয়টার দিকে উঠাই, এই করি, কি করলে পড়া ভালো হবে। হুজুররাও আমাকে বলতো, এরকম বলতো যে তখন বলছি তখন তো আর শোনো নাই, এখন যখন মাদ্রাসার দায়িত্ব পাইছে এখন আবার ফোন করে করে জিজ্ঞানো লাগে, এরকম বলতো। হুজুর বলে দিত যে না এখন এই টাইমে উঠাও, এই টাইমে উঠাইলে এরকম এই পড়াটা ভালো হবে, এই সময় অমুক ছাত্র, যে ছাত্রটা এমন সেই ছাত্রটার পড়া এইভাবে এরকম সিস্টেম দেখাই দিত হুজুর। তারপরে হচ্ছে আমার ছাত্ররা এরকম আমার প্রত্যেকদিন বলে যে হুজুর এরকম এই হুজুরের বাসায় কাজ করে একটা মেয়ে, হুজুরের ভাইয়ের মেয়ে। হুম, তো হুজুরের ভাই আর একটা বিয়ে করেছে, এই মেয়ের মার একই মেয়ে। এই মেয়ে হুজুরের সাথে আমি একদিন আলোচনা করলাম, হুজুর আমাকে বলে কি যে কারোর ফ্যামিলিগত ভাবে কিছু বলবা না, তুমি এখানে চাকরিতে এসেছো, ভালো লাগলে করবা, না লাগলে করবা না। তখন আমি মনে মনে বললাম যে যদি কোনোভাবে আমি এই মেয়েকে সরাইতে নাই পারি তাহলে এই মেয়েকে আমি বিয়ে করে আমার ঘরের বউ করে নিয়ে যাবো। সরাতে না পারি মানে কোথা থেকে সরাতে না পারি? আমি চাচ্ছিলাম যে এই মেয়ের বড় চাচার বাড়িতে মেয়েটাকে ট্রান্সফার করে দেই, আর এই হুজুর হচ্ছে মেয়ের মেজো চাচা। তো মেয়েটা কোথায় থাকতো? মেয়ের মেজো চাচার বাসায়। আচ্ছা, তো আপনি কি চাচ্ছিলেন আমি ঠিক বুঝতে পারিনি, পুরো বিষয়টা যদি আরেকবার একটু বলেন। আমি চাচ্ছিলাম যে এই মেয়ের এত কষ্ট, হ্যাঁ, মেয়েটাকে এখান থেকে যেভাবে হোক সরাতে হবে, যেখানে হয় মেয়ের মার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আর তা নাহলে মেয়ের বড় চাচার সাথে আলোচনা করে যা হয় সেটা। আচ্ছা, তো পরবর্তীতে আমি হুজুরকে বললাম, হুজুর আসলে তারও তো রক্তে মাংসে গড়া একটা শরীর। হুজুর মেয়েটার কি হয়? হুজুর মেয়েটার চাচা, আপন চাচা। আপন মেজো চাচা। তো ওই মেয়েটাই থাকতো মূলত হুজুরের বাসায়? হ্যাঁ, ওই মেয়েটা থাকতো মূলত হুজুরের বাসায়। এই মেয়েটা ওর মায়ের কাছে ছিল। আচ্ছা, ওর মার কাছ থেকে ওর বাবা নিয়ে আসার সময় মাগুরাতে ফেলে আসে, ওকে বলে যে আম্মু তুমি এখানে দাঁড়াও, আমি ওষুধ কিনে নিয়ে আসছি। তো ওষুধ কিনে নিয়ে আসার নাম করে মাগুরাতে ফেলে আসে, মোহাম্মদপুর চলে যায়। আচ্ছা, পরে এই মেয়েটা, ওর কাছে নাম্বার ছিল, ওর মা খালা সবাই। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম হচ্ছে
শিল্পী, ঠিক আছে, ডাক নাম ছিল শিলা। তো এই মেয়েটা মাগুরা হচ্ছে সাইদ মীর নামে একটা লোক আছে, হুম। এখানে খুবই প্রভাবশালী একজন লোক। ওই সাইদ মীরের বাসার কাছে মেয়েটাকে ফেলে আসে। মেয়েটার বড় চাচা জানতো, মেয়েটার বড় চাচাকে মেয়েটার মা বলে দিয়েছিল যে আপনার ভাইয়ের কাছে আপনার ভাতিজিকে পাঠাচ্ছি। পরবর্তীতে বাড়ি গিয়েছে, বাড়ি যাওয়ার পরে যখন মেয়ের বড় চাচা দেখেছে যে তার বাবার কাছে সেই মেয়েটা নাই, তখন মেয়েটার বড় চাচা বলে, কিরে, ওনা চট্টগ্রাম থেকে মেয়ে নিয়ে আসলো, মেয়ে কই? তারপরে ওর মার কাছে আবার ফোন দিল, অর্থাৎ এই মেয়ের মার কাছে ফোন দিল, দিয়ে বললো যে কিরে, ইব্রাহিম তো বাসায় চলে আসছে, মেয়ে তো আসেনি। হুম। পরবর্তীতে বললো যে আপনি জিগান এর কাছে যে মেয়েটা কোথায় রেখে দিয়েছে বা কি করেছে। পরবর্তীতে বলে যে ও হারাই গেছে। কিভাবে হারাই গেছে? বলে, আমি ওকে এক জায়গায় বসায় রেখে আসছি, পরবর্তীতে আর যায় দেখি এখানে নাই। তো ওইখানে নাই, তুই ওইখানে কোনো খুঁজাখুঁজি না করে তুই বাড়ি চলে আসলি। মেয়ের চাচা চাপ দিল যে এই মুহূর্তে তুই মেয়ে আনবি, কোথা থেকে আনবি, কিভাবে আনবি আমি জানি না। হুম। আবার এর ভেতরে মেয়েটা আবার মেয়ের মায়ের সাথে কানেক্ট করে ফেলেছে মোবাইলে। ওইখান থেকে বলেছে Okay. যে আম্মু আমাকে এরকম এরকম এখানে ফেলে রেখে গেছে। এবার মেয়ের বাবার এখানে হোটেল আছে আর কি, চট্টগ্রামে তুলাতুলি নামে যে একটা জায়গা আছে, ওইখানে মেয়ের বাবার কিছু ঘর আছে, একটা হোটেল আছে। হুম। তো এখানে মেয়ের মামারা বলল যে মেয়েকে যদি তুই আমাদের কাছে ফিরিয়ে না দিস বা যদি বাড়িতে না নিয়ে যাস, হুম। মেয়ের যদি কিছু হয় তাহলে এখানে যে তোর ব্যবসা প্রতিষ্ঠান বা যে ঘরটর আছে হুম। আমরা সব এখনই ভেঙে ফেলবো এই মুহূর্তে। এখন উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান ঠেকানোর স্বার্থে বাধ্য হয়ে মেয়েকে নিয়ে আসলো। আমি যখন মাদ্রাসায় যাওয়ার পরে মেয়ের চাচার কাছে আমি বললাম যে হুজুর, আসলে তো সেও রক্ত মাংসে গড়া মানুষ, এইভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। আমি ওইখানে আর কোনো কথাবার্তা না বলে চলে আসলাম। চলে আসার পরে মেয়ের বড় চাচার সাথে বিষয়টা শেয়ার করলাম যে আসলে তো এরকম, আপনার ভাই হুজুর মানুষ সেটা মানলাম, কিন্তু আপনিও তো স্বচক্ষে দেখেন যে মেয়েটার কি কষ্ট হয়, যে সে তার নিজের পানি চেপে দিতে হয়, তার ওয়াইফের পানি চেপে দিতে হয়, তার একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরকে গোসল করানো, যাবতীয় ভাত রান্না করতে হয়, সবকিছুই তো আপনি নিজেই দেখেন। তো হয়তো মেয়েটাকে যদি আপনারা এতই পালতে কষ্ট হয়, একজন মানুষ হিসাবে আমি বলছি হুম। হুম। যে অন্তত মেয়েটাকে মেয়ের মায়ের হাতে তুলে দেন। পরে মেয়েটা ওর বড় চাচার বাসায় চলে আসলো। চলে আসার পরে এবার আমাকে মেয়ের বড় চাচা বলতেছে যে তুমি তো অন্ধ মানুষ, তো ও কি আসলে তোমাকে বিয়ে করবে কিনা আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা যে আমি তোমার হাতে মেয়েটাকে তুলে দেই। তার মানে কি মেয়েটাকে আপনি আগে থেকে পছন্দ করতেন? মেয়েটাকে আগে থেকে আমি পছন্দ করলেও আমি কখনো প্রকাশ করিনি। ওই যে আপনাকে বললাম যে মেয়ের কষ্টটা দূর করার জন্য হলেও যদি কোনোভাবে না পারি, মেয়ের সাথে প্রয়োজন হলে আমি সম্পর্ক করব যেভাবেই হোক, তারপরে মেয়েটাকে প্রয়োজন হলে আমার ঘরের বউ করে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে মেয়ের মেজো চাচা আমাকেই দায়ী করলো যে তোমার কারণে এই মেয়েটা চলে গিয়েছে। এখন তো চাচা আমাকে এরকম বলছে যে আমার স্ত্রীর হার্ট ছিদ্র, তুমি এই মেয়েটা থাকতে যাই হোক কাজ কাম করে দিত, ও একটু রেস্ট পেত, এখন ও পারে না কল চিপে দিতে, আমাকে পারে না নিজে গোসল করতে, এরকম আমার কিছু 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 কথা বললো। আমি বললাম হুজুর, আমি তো আর আপনার বাসায় যাইনি, আর আপনার বাসায় যাওয়ার কোনো প্রয়োজনও আমার নেই, বা মেয়ের বাবার নামটাই শুধু জানি, মার নাম কি সেটাও জানি না। তো সুতরাং আমি মেয়েটাকে কিভাবে আনলাম, বা মেয়েটাকে কি আপনি শুনেছেন যে কখনো বলেছি যে তুমি তোমার মেজো চাচার বাসা ছেড়ে তোমার বড় চাচার বাসায় চলে যাও? সুতরাং আপনি প্রমাণ ছাড়া কথা বললে কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই জানে মসজিদে যারা নামাজ পড়তে আসে যে আমি নামাজ পড়াতে যাই আবার ফিরে এসে ক্লাসে বসি, এরকম বললাম। তারপরে উনি আমার পর একটু রাগ, কারণ উনি তো বুঝতে পেরেছে যে আসলে কি থেকে কি হয়েছে। তারপরে এক পর্যায়ে মেয়েটার বড় চাচা বলছে যে আমি চাই যে তোমার হাতে মেয়েটাকে তুলে দেওয়ার জন্য। তো আমি বললাম মেয়ের যদি ইচ্ছা থাকে, আমি অন্ধ মানুষ, আমি কোনো মেয়েকে যদি চয়েস করে বিয়ে করি, হয়তো সেই মেয়েটা আমার লাইফে নাও থাকতে পারে। তো মেয়ের যদি ইচ্ছা করে বলে যে হ্যাঁ আমি আলাউদ্দিনের সংসার করব, তাহলে সেই মেয়েটাকে আমি যে কোনো কিছুর বিনিময় হলেও আমি বিয়ে করব, তাতে আমার জীবন থাক বা যাক। আর মেয়ে যদি বলে যে না, তাহলে শত চেষ্টা করে ওই পৃথিবীর সব যদি একদিক হয়ে বলে যে আলাউদ্দিনের সাথে এই মেয়ের বিয়ে হবে, আমি কখনো কাবিননামায় সাইন করব না, কখনো কবুলও বলবো না, আর এর আগে প্রয়োজন হলে আমার মৃত্যু হবে। এরকম বলার পরে কিসের কারণে কি আমি বুঝলাম না, মেয়ে 17ই জানুয়ারি আমাকে কয়েকটা ওই যে চকো চকো আছে না, এই চকো চকো একটা প্যাকেটে করে পাঠিয়েছে মেয়ের বড় চাচার বাসা থেকে।
আচ্ছা। যে চকো চকো পাঠানোর পরে যে প্যাকেটে পাঠিয়েছে ওই প্যাকেটটা আবার ছিল একটা চিঠি। ঠিক আছে, এখন কি থেকে কি হয়েছে আমি আর এত কিছু বুঝি নাই। ওই মেয়ের চাচাকে এই কথাটুকু বলেছি, বলার পরে আর মেয়ের চাচার সাথে আমার তেমন কথা হয় না। আমি সুন্দর মতো নামাজ পড়ছি, আমি আমার মতো খাচ্ছি। আমি হুজুর আমাকে যদি বলে যে তুমি আজকে বাসায় যাও, যাই খেয়ে আসো, আমি বলি হুজুর আপনার বাসায় যাওয়া আমার পক্ষে সম্ভবই না। যদি আমার না খেয়েও থাকতে হয় আপনার বাসায় আমি যাব না। কেন এটা বলতেন? কারণ ওই যে হুজুর বলেছে আমি তার ভাতিজিকে তার বাসা থেকে নিয়ে এসেছি তার বড় চাচার বাসায়, ওই কথার কারণে। আমি একদিন হুজুরকে এরকম বললাম যে হুজুর আজকে আপনি বলেছেন আপনার ভাতিজিকে আমি, আমার নিজের এখানে কি স্বার্থ আছে? আজকে আপনি বলেছেন আপনার ভাতিজিকে আমি তার বড় চাচার বাসায় নিয়ে দিয়েছি, কিছুদিন পরে যদি আপনার ওয়াইফ তার বাবার বাড়িতে চলে যায় তাহলে আপনি তো আমাকে বলবেন যে আমার ওয়াইফকে তুমি তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছো, তখন কি হবে? আমি আপনার বাসায় যাইতে পারবো না। আর এরকম বলে দিলাম। বলে দেওয়ার পরে হুজুর ছাত্রদেরকে আমি পাঠালাম যে তোরা এখান থেকে খানা নিয়ে আয়, খানা নিয়ে আসার পরে তারপরে তোরা খানা খাইতে বই। তারপরে আমি যাই নাই। তারপরে এক পর্যায়ে 17 জানুয়ারি যে আমাকে চিঠি পাঠিয়েছে, তো মনে করেন যে চকো চকো গুলো যে ছাত্রটা এনেছে ওই ছাত্রটা হচ্ছে আবার ওই বড় চাচার ছেলে, আমার ছাত্র, তারপরে ওই মেয়ের বড় চাচার ছেলে। তো ও আমাকে বলছে হুজুর এটা একজন আপনাকে উপহার দিয়েছে, আপনি এটা খান। কে আমাকে উপহার দিল, আমি এটা খাবো? তো আমি মনে করলাম যে হয়তো সে ছাত্রদের সাথে, আমি আবার মনে করেন যে পড়ার টাইম বাদে এমনি টাইমে ফ্রি ছিলাম, এমনি টাইমে বন্ধু সুলভ আচরণ করতাম, পড়ার টাইমে আমার মতো আমার ওয়েট নিয়ে আমি থাকতাম। তো তারপরে দিয়েছে ছাত্র মানুষ, যাক আমি নিয়েছি। নেওয়ার পরে আমার সহকারী আরো একজন হুজুর ছিল, ঠিক আছে, আমি নিয়েছি কি মনে করে যেন আমি ওইটা মানে চকো চকো 2 হুজুর মিলে খেয়েছি, বাট কাগজটা যে ফেলে দেবো কাগজটা ফেলা হয়নি, কাগজটা আমার টেবিলের উপর রেখে দিয়েছি। আর ওই কাগজটা ছিল হচ্ছে অফসেট পেপার। এই জন্য আমি মনে করছি অফসেট পেপার যেহেতু যদি কিছু লেখা না থাকে তাহলে আমার কোনো দরকার হলে আমি লিখে নেব। আমি হয়তো অনেক সময় অনেকে মৃত্যুর সংবাদ আসে যেগুলো ছাত্রদেরকে লিখে লিখে মাইকিনের জন্য পাঠাতে হয়, তো এই জন্য আমি ওটা অফসেট পেপার মনে করে রেখে দিয়েছি যে থাক। আর আমারও একটা ধারণা যে গিফট আমাকে কে দিবে, আর গিফট দিলে 2 টাকার চকো চকো, তাও আবার 3টা। তারপরে মনে করেন যে এই 3টার ভেতর আবার যে ছাত্রটা এনেছে ওকে দিয়েছে একটা, আর আমরা 2 হাফেজ সাহেব মিলে 2টা খাইছি। তারপরে এবার আমি আমার টেবিলে ওইটা রেখে চলে এসেছি। আমি আবার ওই হুজুরকে আমার ঘরে নির্বিঘ্নে আমার যে রুমটা ছিল ওই রুমে যেতে দিতাম। আচ্ছা, আমার রুম ওপেনই থাকতো, আমার কোনো জিনিস কেউ ধরতো না। তো ওই হুজুর হঠাৎ করে দুপুরে তো আমরা সব 2 জন একই জায়গায় বসতাম, আমি ধরেন যে এখানে পাশাপাশি বসে, উনি ওই পাশে পড়া শুনতো আর আমি এই সাইডে একজনকে বসে পড়া শুনতাম, 2 জন 2 সাইডে পড়া শুনতাম। তো পড়া সবার নেওয়া শেষ হয়ে গেছে, ওই দিন উনি কেন জানি তাড়াতাড়ি করে পড়া নিচ্ছে। আমি মনে করলাম হয়তো কোনো কাজ আছে, আমিও তাড়াতাড়ি করে নিয়ে ফেললাম। নিয়ে ফেলার পরে হুজুর আমাকে বলে যে হাফেজ সাহেব কয়েকটা কথা বলি। আবার মানে অনেক সময় হাফেজ সাহেব বলতাম, আবার অনেক সময় ভাইও বলতাম, ঠিক আছে। হাফেজ সাহেব কয়েকটা কথা বলি আপনাকে। আমি বললাম যে কি রে ভাই, কি সমস্যা? ভাই যদি সুখের কথা হয় তাহলে বলতে পারেন, দুঃখের কথা হলে থাক, এরকম বললাম। তারপরে উনি বলতেছে যে আপনি লুকিয়ে লুকিয়ে প্রেম করেন ভাই, আমাদেরকে জানান না। আরে কি অবস্থা, কি কন আপনি, এটা কেমন কথা? আমি লুকিয়ে লুকিয়ে প্রেম করি মানে? তো উনি আমার সাথে বাজি ধরতে রাজি হলো যে যদি আপনি যে লুকিয়ে লুকিয়ে প্রেম করেন, ঠিক আছে, এটা যদি সত্য হয় তাহলে উনাকে আমি একটা মোবাইল কিনে দিব, আর যদি এটা সত্য না হয় তাহলে উনি আমাকে একটা সিম মোবাইল কিনে দেবে। তো আমার তো দৃঢ় বিশ্বাস যে আমি তো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, শুধু কাস্টমার কেয়ারে যেসব মেয়েরা লিডের ব্যাপারে, সেলের ব্যাপারে কল করে ওদের কলটা রিসিভ করি, আবার সিম সেল হয়ে গেলে ওদেরকে ফোন করে বলে দেই। তাছাড়া তো আমি পার্সোনালি, আর তখন আমার নিজের কাছে কোনো নাম্বার ছিল না, অফিসিয়ালি যে নাম্বারটা আমাকে দেওয়া হয়েছিল ওই নাম্বারটাতে ধরেন যে 3,500 টাকা করে প্রতি মাসে অফিস থেকে বিল ঢুকতো, ওইখান থেকেই আমি কথা বলতাম। আচ্ছা, আমার নিজের কোনো ফোন তখন ছিল না। তারপরে মাঝে মাঝে হয়তো 1-2 হাজার টাকা ঢুকাতে হতো আমাকে এই বিল শেষ হয়ে যাওয়ার পরেও। তো আমি বলি যে আপনি কি আমার কল রেকর্ডিং চেক করেছেন? কল রেকর্ডিং চেক করলে কি হবে, আপনার কল রেকর্ডিং চেক করলেও তো দেখলাম যে খালি মেয়েদের কণ্ঠ,
কিন্তু ওইটা কোনো বিষয় না। আমি বললাম যে আপনি মেয়েদের কণ্ঠ পেয়েছেন কথা ঠিক আছে, বাট ওইখানে কি বলা হয়েছে আপনি এগুলো কি শুনেছেন? না, ওগুলো তো শুনে আমার কাজ নেই, কারণ ওগুলো তো সিম সম্পর্কে বলা হয়েছে, সবকিছুই আমি শুনেছি কয়েকটা। হুম। তখন আমি বললাম তাহলে আপনার কাছে কি প্রমাণ আছে আপনি নিয়ে আসেন। তো পরবর্তীতে উনি ওই কাগজটা আমার হাতে দিচ্ছে। আমি বলি আরে ভাই এই কাগজটা তো একজন আমাকে চকচক উপহার দিয়েছে, সেটা আমি এখানে রেখে দিয়েছি, যে মৃত্যু সংবাদ টংবাদ আসলে আমি এটাতে লিখে পাঠাবো। তারপরে উনি আমাকে এটা পড়ে শোনালো। তারপরে এবার উনি আমাকে বলে এবার দেন। আমি বললাম যে তারপরে চিঠিটা মেয়ে দিয়েছে, বাট আমি যে কিছু লিখে মেয়েকে দিয়েছি এমন তো কিছু না। এক পর্যায়ে এরকম করতে করতে আমিও মেয়েটার প্রতি ইমোশনাল হয়ে যাই। আমি এক সময় এরকম মনে হতো যে এই মেয়েটা ছাড়া মনে হয় আমার জীবনে আর কিছুই আমি কল্পনা করতে পারি না, এমন কিছু মনে হতো। তারপরে এক পর্যায়ে মেয়ের মেজো চাচা বিষয়টা জানতে পারে। জানতে পারার পর আমার যে মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি তাদেরকে জানাই। জানানোর পরে হ্যাঁ আমি সবার সামনেই বলি যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। এর আগে কি মেয়ের সঙ্গে আপনার কোনো কথা বলা বা হ্যাঁ কথা বলা হয়েছে। মেয়েকে আমি একটা মোবাইলও কিনে দিয়েছি। তার মানে মেয়েটাও কি আপনাকে পছন্দ করতো? মেয়েটা আমাকে আগে প্রস্তাব পাঠিয়েছে, ওই যে চিঠি। আচ্ছা আচ্ছা। ওই চিঠিটাতেই মেয়েটা আমাকে মেয়েটার নাম যেন কি ছিল? শিল্পী। শিল্পী, ঠিক আছে। তো মেয়েটা আমাকে প্রস্তাব পাঠালে আমি প্রথমে অ্যাকসেপ্ট করি নাই, 3 দিন ওরকম পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি আস্তে আস্তে মেয়েটার প্রতি ইমোশনাল হয়ে যাই। তো তখন ফেব্রুয়ারি মাস চলে, ফেব্রুয়ারির শেষের দিকে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। তো ওই দিন আমার হঠাৎ করে বলতেছে যে মাদ্রাসায় মিটিং হবে। কে বলছে? ওই মেয়ের মেজো চাচা। মানে আপনি মেয়ের মেজো চাচার কাছে স্বীকার করেন বিষয়টা? না, মেয়ের মেজো চাচা স্বীকার করলেন আপনি কার কাছে? যে আপনাকে জিজ্ঞেস করলো সে কে ছিল? ওই যে লুকিয়ে লুকিয়ে প্রেম করার কথা। না, একটু আগে আপনি যে কথাটা বলছিলেন যে কেউ আপনাকে জিজ্ঞেস করছিল এবং আপনি তাকে বললেন যে হ্যাঁ আপনি তাকে ভালো মেয়েটাকে। ওই যে বললাম না যে মিটিং ডাকে মাদ্রাসায়, আমার ওই মেয়ের মেজো চাচা বিষয়টা টের পাই। আচ্ছা। যে আমি মেয়ের সাথে কথা বলি বা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, ঠিক আছে। মাদ্রাসা মানে কোন মাদ্রাসায়? আপনার যে মাদ্রাসায় আপনি পড়াতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ের মেজো চাচা ওই মাদ্রাসায় কি করতেন? মেয়ের মেজো চাচার মাদ্রাসা ওটা মেয়ের মেজো চাচার মাদ্রাসা ছিল? মেয়ের মেজো চাচাই হচ্ছে ওই মাদ্রাসার মুহতামিম। ওকে। আরেকটি বিরতির সময় মিটিং ডাকা হলো, তারপর? হ্যাঁ মিটিং ডাকা হলো। হঠাৎ করে হুজুর আমাকে বললো মাদ্রাসায় মিটিং আছে। আমি বললাম কিরে, মাদ্রাসায় মিটিং তো হবে মার্চ মাসের 7 তারিখে, তো ফেব্রুয়ারির 28 তারিখে কিসের মিটিং? আমি হুজুরকে জিজ্ঞাসা করতে হুজুর বললো জরুরি মিটিং। বললাম ঠিক আছে, জরুরি মিটিং মাদ্রাসার উপকারের সাথে যদি জরুরি মিটিং ডাকা হয় সমস্যা কি, আমি উপস্থিত থাকবো। আমি যাওয়ার সাথে সাথে আমার ম্যানেজিং কমিটিতে যারা ছিল তারা বললো যে তোমাকে আমরা খুব ভালো মনে করতাম, আসলে যা যা শুনেছি কথাটা কি সত্য কিনা। আমি বললাম যে দেখুন আপনারা কি শুনেছেন আমি তো সেটা জানি না, আর কোন বিষয়ে আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন সেটাও তো জানি না, তো সত্য না মিথ্যা কিভাবে আমি বলবো? আগে তো সেই বিষয়টা জানতে হবে যে আপনারা আমার নামে কি শুনেছেন। তো তখন আমাকে বলল এরকম এরকম এরকম। আমি বললাম হ্যাঁ মেয়েটাকে আমি ভালোবাসি। সবার মধ্যে বললেন? সবার ভেতরে এরকমই বললাম যে মেয়েটাকে আমি ভালোবাসি। ইভেন আমার নিজের থেকে না, মেয়েটা যদি বলে যে আমি আলাউদ্দিনকে চিনি না, আজকে আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব, কিন্তু মেয়ে যদি বলে যে হ্যাঁ আমি আলাউদ্দিনের জীবন সঙ্গী হতে চাই, তাহলে কিন্তু আপনারা কেউ আমাকে ঠেকাতে পারবেন না। আমি একদিনের জন্য হলেও এই মেয়েকে নিয়ে যাব। যদি 1121টা বিবাহ হয় মেয়ের, আমি 1122 নম্বরে নিয়ে যাব মেয়েকে আবার। তারপরেও আমি মেয়েকে নিব যদি মেয়ে বলে যে আমি আলাউদ্দিনের ঘরের বউ হব। মেয়েকে আনা হলো, মেয়ে বলল যে হ্যাঁ আমি ওর ঘরের বউ হব সবার সামনেই। এর পরবর্তীতে আমাকে বললো ঠিক আছে বিয়ের আগ পর্যন্ত তাহলে তুমি মাদ্রাসা থেকে চলে যাও, বিয়ের আগ পর্যন্ত তোমরা দেখা সাক্ষাৎ করতে পারবে না, যত দ্রুত সম্ভব তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এরপরে মার্চ মাসে আমার মাদ্রাসার চাকরি চলে গেল, ঠিক আছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে আমি মাদ্রাসার চাকরি ছেড়ে দিলাম, মসজিদের চাকরিও ছেড়ে দিলাম। চাকরি চলে যাওয়ার পরে আমিও হাসি মুখী বরণ করে নিলাম যে যাক আমার চাকরি যাওয়ার, এই চাকরির চলে যাওয়াতে একটা জিনিস চলে গেল, একটা জিনিসের বদলে যদি আমি ওকে পাই, প্রয়োজন হলে আমি পরবর্তীতে অন্য জায়গায় চাকরি করব, আমার সমস্যা নেই। আর যদি না হয় তাহলে আমাদের মসজিদের ওইখানে একটা জায়গা আছে, ওইখানে প্রয়োজন হলে নিজেই হেফজখানা খুলবো। তারপরে এই সিদ্ধান্ত নিয়ে আমি চলে আসলাম। আমি চলে আসার পর রাত্রে হুজুর সবাইকে ছুটি দিয়েছে। আমি চলে আসার সময় ছাত্রদেরকে এরকম বলেছিলাম যে ঠিক মতো লেখাপড়া করবা, আজকে হয়তো আমি যে কয়দিন ছিলাম মানে যেরকম যেরকম বলার দরকার
আমি ছাত্রদেরকে বুঝাই শুনে চলে আসছি। হুম। তো পরবর্তীতে আমি চলে আসার পর আমি কিন্তু এরকম কোনো কথা বলি নাই যে তোমরা যে যা পারো পলায় চলে যাও, এরকম বলি না। আমি বলছি খবরদার, একটা মাদ্রাসা থেকে মাদ্রাসা যদি কেউ চেঞ্জ করে তার কিন্তু লেখাপড়া শেষ। হুম। সুতরাং ওই এক জায়গা যদি শিকড় হয় গাছের, সেখান থেকে গাছটা না তোলাই ভালো। তো যেখানে তোমরা লেখাপড়া শিখতে এসেছো এখানেই তোমরা লেখাপড়া করো, আশা করি ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারবে এক একজন। হুম। তো এই কথা বলে আমি চলে আসার পর রাত 12টার দিক মাদ্রাসা সব খালি। মানে আপনাকে সবাই খুব পছন্দ করতো? আমার মাদ্রাসা খালি, ওই হাফেজ সাহেব টিসি দিয়ে দিয়েছে যে হুজুর আমি থাকবো না, আমি চলে যাব। মানে ওই হাফেজ সাহেব এরকম করে ফেলেছে। তো পরবর্তীতে মনে করেন যে আমি ছাত্ররা সবাই বলে যে প্রয়োজন, কেউ বলছে না যে আমরা আলাউদ্দিন হুজুর যেখানে যাবে ওইখানে যাব। তাহলে তো কমিটিরা আমাকে সন্দেহ করবে যে ও হয়তো ব্যাটিং কে তো যখন গুছাইছে তখন মনে হয় ছাত্রদেরকে এটা পড়াইছে। আচ্ছা। কোন ছাত্র বলছে না যে আলাউদ্দিন যেখানে যাবে আমরা সেখানে যাব, এরকম কেউ বলছে না। সবাই বলছে আমরা আমাদের পছন্দ মতো অন্যান্য মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, বাট এই মাদ্রাসায় পড়বো না। আচ্ছা। কেন? ছাত্ররা বলে এতদিন আমাদের ভালো লেগেছে, আজকে ভালো লাগছে না তাই। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে সব ছাত্র যার যার ব্যাটিং কেনা নিয়ে মাদ্রাসা থেকে চলে গেছে। ওই হাফেজ সাহেব বলেছে যে ঠিক আছে আমি অন্য মাদ্রাসায় চাকরি খুঁজে নেব, আপনার ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া লাগবে না হুজুর। তার মানে ওই মার্চ মাস থেকে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আচ্ছা। মার্চ মাস থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর ছাত্রদেরকে আমি বুঝাই শোনাই মার্চ মাসের 7 তারিখ থেকে আবার মাদ্রাসা চালু করি। আমি বললাম ঠিক আছে তোরা থাক, এই বিয়ের পরে তো আমি আবার মাদ্রাসায় আসবই, তো তোদের চলে যাওয়ার কি আছে, তোরা এখানে লেখাপড়া কর। হাফেজ সাহেবকে বললাম যে হুজুর আপনিও যদি চলে যান তাহলে পোলাপান এখানে ভরসা পাবে কি, আপনি থাকেন। আমার অনুরোধে হাফেজ সাহেব থাকলো। আমি ছাত্রদেরকে বললাম যে তোরা এরকম এরকম থাক, তোদের সমস্যা হবে না, আমি আশা করি যে অতি তাড়াতাড়ি আবার তোদের মাঝে ফিরে আসবো। তো ছাত্ররা পরবর্তীতে আবার সবাই ফিরে আসলো। সবাই মানে মাদ্রাসা থেকে তো এই কথা বলেছে যে আমরা আমাদের মতো করে এক এক জায়গায় আমরা ভর্তি হয়ে যাব। পরবর্তীতে মাদ্রাসা থেকে যখন যায় সব ছাত্ররা তাদের বাবা মার কাছে বলছে, ছাত্ররা আর আমার সাথে যোগাযোগ করে নাই, কিন্তু তাদের বাবা মা বলতেছে হুজুর আপনি বলেন কোথায় ভর্তি করে দেবো। আমি বললাম যেখানে ছিল ওইখানেই পাঠান, কারণ ওইখানে তো আমি আবার চাকরি করব, আমি তো চাকরি ছেড়ে দেই নাই। আমাকে সবাই বলেছে যে বিয়ে না করে তুমি এখানে আসো না, সেই হিসাবে আমি হয়তো আপাতত স্টপ রাখছি, তাছাড়া তো আমি তো চাকরি ছেড়ে দেয়নি। এরকম সবাইকে বুঝালাম। পরে তাদেরকে আনা হলো মাদ্রাসায়। আমি নিজে ওই হাফেজ সাহেবের সাথে গিয়ে প্রত্যেকটা ছাত্রের বাড়ি থেকে নিয়ে আসতাম ছাত্রদেরকে। নিয়ে আসার পরে আমি ছাত্ররা মাদ্রাসায় পড়তে শুরু করলো, মাদ্রাসা চালু করে দিয়ে আমি আর লক্ষ্মীপুরের এলাকায় আসি না। ঠিক আছে। এবার একদিন আবার ওর সাথে ফোনে আমার কন্টিনিউ কথা হয়। ঠিক আছে, আমি ওর সাথে ফোনে কথা বলি, মানে শিল্পীর সাথে। হ্যাঁ শিল্পীর সাথে আমি ফোনে কথা বলি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ও মুখ ধুয়ে যদি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে ও খানা খাবে না। আমি যদি ওকে ফোন করে বলি যে হ্যাঁ তুমি খানা খাও, তাহলে ও খানা খাবে। দুপুরে ও গোসল করবে, আবার ওর বড় চাচার বাড়িতে এই ধরনের কাজ টাজ করতে হতো না অতটা। ওর বড় চাচি বলতো যে পারলে করবি, না পারলে নাই। আচ্ছা ঠিক আছে। তো আবার গোসল করার পরে ও আমাকে ফোন দিবে। আমি যদি ওকে বলি যে খানা খাও, তাহলে ও খাবে, আর না হলে নাই। রাত্রেও আমি এশার নামাজ পড়ে আসার পরে ও আমাকে ফোন দিবে। ওকে যদি আমি বলি খানা খাও, তাহলে ও খাবে, না হলে নাই। এরকম। তো আমি ওকে এরকম বহুবার চেষ্টা করলাম বোঝানোর যে তোমার খাবার তুমি খেয়ে নিবা, আমি তো তোমাকে কখনো না করি না যে তুমি এটা আমার অনুমতি ছাড়া খেয়েছো কেন। তারপরেও ও এরকমই করতো। তো একদিন ও আমার কাছে বলে যে আমার হাত খরচের টাকা নেই। মানে কথাটা ও আমাকে বলেনি মানে পুরোপুরি, আমি বুঝতে পারি কেন, যে চাচার বাসায় মার বাবার কাছে থাকলে অনেক বড় গলা নিয়ে একটা দাবি করা যায়, চাচার বাসায় তো তা করা যায় না। ঠিক আছে। তো এখন আমার তো লক্ষ্মীপুরে যাওয়া নিষেধ, আমি কি করব? এবার আমি কি করলাম, আমাদের থানার এখানে মাইক্রো ভাড়া পাওয়া যায়, প্রাইভেট কার। আচ্ছা। তো আমি ওই লক্ষ্মীপুরের পাশে হরে কৃষ্ণপুর বা ইসলামপুর, বর্তমান নাম হয়েছে ইসলামপুর, ওইখানে একটা মাদ্রাসা আছে। আচ্ছা। ওই মাদ্রাসার হুজুরের ওয়াইফের থেকে
বোরকা ভাড়া নিলাম। বোরকা ভাড়া নিয়ে মুখোশ ভাড়া নিলাম, আচ্ছা, হিল ভাড়া নিলাম পায়ের। ভাড়া? হ্যাঁ, ভাড়া নিলাম সবকিছু মিলে, যে এক রাতের জন্য রাখবো। আমি আপনাকে পরবর্তী দিন সবকিছু যেভাবে নিয়েছি সেইভাবে বুঝিয়ে দেব, আপনাকে 1000 টাকা দেব। হুম। তারপরে পরবর্তীতে আমি নিলাম এইভাবে। নেওয়ার পরে আমি সুন্দর মতো বুরকা পরেছি, হিল পরেছি, আর কালো ওন্না দিয়ে এতটুকু এরকম করে ফেলেছি, আর এরকম মেয়েদের মতো। মানুষের তো হালকা চোখ বের হয়ে থাকে, আমি সেটাও করি নাই, যদি কেউ বুঝতে পারে। তো আমি এখানে মোহাম্মদপুর থেকে বেশি দূরে না, যাওয়া আসার জন্য 3000 টাকা দিয়ে প্রাইভেট কার ভাড়া করলাম। ওকে। প্রাইভেট কার ভাড়া করার পর আমি ওর বড় চাচাকে আবার বলেছিলাম যে আমি এইভাবে আসবো, আসার পরে আপনারা ওই ওর চাচতো ভাইকে বলতে বলেছিলাম যে আসার পরে তুই আসবি, তুই এসে বলবি আমার খালাতো বোন। আচ্ছা, ঠিক আছে। তো এই কথা বলার পরে যখন প্রাইভেট কারে এসেছি, তখন ওরা বলেছে, আর ওই দিনকে সারাদিনই ওরা বলেছে যে আমার খালাতো বোন আসছে ঢাকা থেকে, আমার খালাতো বোন আসছে ঢাকা থেকে। ঠিক আছে, আসলে তো ওরা আমার সূত্র ধরেই বলেছে, কিন্তু আমি রাত 9টার কিছু সময় পরে ওইখানে খালাতো বোন হিসাবে পৌঁছাই। যে আমার মনে করেন যে বোরকা টোরকা পরা, সুন্দরভাবে আমার পায়ে হিল আছে, একটা মেয়ের আমার হাতে চুরিও ছিল। ওকে। তারপরে ওইভাবে আবার হাতে চুরি ছিল এটা বোঝা যাচ্ছিল না, কারণ যে হাতে হাত মোজা আর পায়ে পা মোজা পরেছি। ওই দিনে আবার বোরকার কাপড় দিয়ে আমি আমার হাতের জন্য নিজের হাত মোজা বানিয়েছি, আবার পায়ের জন্য পা মোজা বানিয়েছি, যদি কেউ পাটাও দেখে কোনোভাবে চিনতে পারে এই জন্য। সেগুলো এখনো আমার কাছে আছে। তো পরে আমি ভিতরে ঢোকার পরে ওকে বললাম যে আমি তো আসতে পারবো না, এই একবার এইভাবে এসেছি, বারবার তো আর এরকম আসা যাবে না, তাহলে মানুষ সন্দেহ করবে যে ওর খালাতো বোন কি প্রতিদিন আসে নাকি। তো তুমি এই 10,000 টাকা রাখো। তো ওকে আমি 10,000 টাকা দিলাম। ঠিক আছে, আর আমার ব্যাংক থেকে আমি ওই দিনকে আবার টাকা তুলেছি, আর ওর চাচার হাতে এক্সট্রা 20,000 টাকা দিয়ে আসলাম যে আমি যদি না আসতে পারি তাহলে আপনি ওকে এই টাকাটা আপনার কাছে রাখেন, এই টাকাটা ওকে একবারে দিবেন না, আর আপনাকে যে দিয়ে গিয়েছি এটাও আপনি ওকে বলবেন না, ওর লাগলে আপনি আস্তে আস্তে দিবেন। তো এইভাবে আমি টাকা দিয়ে আসলাম 30,000। পরবর্তীতে আমি আবার প্রাইভেট কারে করে ফজরের আজানের সময়, ওই দিন রাত্রে আবার ওদের বাসায় ছিলাম, ওদের বাসায় ওর চাচতো ভাইয়ের সাথে ছিলাম। তারপরে ওই ফজরের নামাজ পড়ার পরই আবার ওই প্রাইভেট কারটা ছিল কালো কাচে ঘেরা। ফজরের নামাজ পড়ার পরই আমি আবার চলে এসেছি। এরপরে আমার বাবা মা বিষয়টা জানতে পারে। আমার বাবা মা জানতে পারার পরে আমাকে বলে ঠিক আছে তোকে বিয়ে দেব, সমস্যা নেই, তুই বাড়ি আয়। এক পর্যায়ে আমার বাবা মা আমাকে খুব মারধর করে। আমাকে মারার পরে যেখানে যেখানে কেটে যাই সেখানে আমার মা নিজের হাতে লবণ লাগিয়ে দিয়ে বলেছিল যে বল তুই এই মেয়েটাকে ভুলবি কিনা, যদি না ভুলিস তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। তারপরে আমি বলেছিলাম যে আমার জীবন যদি থাকে তাহলে এই মেয়েটা আমার জীবনের সাথে থাকবে, আর যদি আমার জীবন না থাকে তো মেয়েটাকে আমি আল্লাহর হাতে সুপর্দ করে যাব, তবু এই মেয়েটাকে যে ভুলে যাব এই কথা আমি আমার মুখ দিয়ে কখনোই বলবো না, আমি এরকম বলেছিলাম। তারপরে এক পর্যায়ে যখন আমার বাবা মা দেখলো যে আমি কোনো প্রকারই মেয়েকে বলতে রাজি না, তো আমাকে মনে করেন যে শিকল দিয়ে দিল আমার পায়ে যে তুই যেতে পারবি না। পরবর্তীতে আমি কি করলাম, আমি বললাম যে ঠিক আছে মেয়েকে ভুলে যাবো, হ্যান ত্যান, মানে একটু মানে ওদের তাল মিলালাম যাতে বুঝতে না পারে। আমি কন্টিনিউ মসজিদে যাচ্ছি, বাড়ির কাছের মসজিদে নামাজ পড়তেছি, সবার সাথে হাসি খুশি চলতেছি। একদিন রাত 2টার দিকে আমি আমার মোবাইল টোবাইল নিয়ে, ঠিক আছে, হাতে একটা লাঠি ছিল, ঠিক আছে, আর পায়ের স্যান্ডেলটা আমি খুলে ফেলেছি, যে জুতার শব্দ হয় না, মানে কারেন্ট খালি পায়ে হাঁটলে কিন্তু তেমন শব্দ হয় না। আমি পেশাব করার নাম নিয়ে এসেছি, মানে মনে মনে উদ্দেশ্য যে যদি কেউ দেখে ফেলে তাহলে হলো পেশাব করবো, আর যদি না দেখে তাহলে পলাবো। মনে করেন যে আমার শিকল খুলে দেয় রাত্রে। তো আমি মনে করেন যে টুকটুক করে হাঁটতে হাঁটতে, আমার বাড়ির পাশের রাস্তা আবার আমার আইডিয়া আছে যে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে, তো মনে করেন যে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি পাকা রাস্তা পর্যন্ত রাত 2টার দিকে। তখন চলে আসার পর আমি পাকা রাস্তায় আসার পরে আমি স্যান্ডেল পাই দিয়েছি, এই যে এখন বাড়ি থেকে অনেক দূরে, কেউ এখন শুনবে না। পরে ফজরের নামাজের সময় দেখে যে সবাই আমার রুমের দরজা খোলা, আমি নেই। সবাই মোটামুটি খোঁজাখুঁজি করেছে যে ও হয়তো কোথাও গিয়ে মারা গেছে নাকি, এই মেয়েটার প্রতি এত ইমোশনাল। হ্যাঁ,
পরবর্তীতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফোন করে জানিয়ে দেই, আমি আমার ইনকামিং কল বন্ধ করে রেখে আউটগোয়িংটা চালু করে রেখে জানিয়ে দেই যে না, আমি যেখানে আছি নিরাপদে আছি, তোমাদের টেনশন করার কোনোই দরকার নেই। এরপর থেকে 7 দিন পর্যন্ত আমি ওইখানে ঘুরছি, যে আমি আবার যে আমার বইটা নিয়ে আসবো, বইটা নিয়ে আসলে তো আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারতাম, কিন্তু বইটাও নিয়ে আসতে পারিনি। এই জন্য মনে করেন যে ভাত কি জিনিস, ওই দিন রাত্রে খেয়ে বের হয়েছি, এরপরে হয়তো কারোর সাথে দেখা হলে যে হুজুর চা খান, নাস্তা খান, বাট ভাত কি জিনিস পরবর্তী 7 দিন পর্যন্ত আর আমার সামনে আসেনি। এরপরে এক পর্যায়ে এরকম চলতে চলতে 2015 সালের 14ই মে আমাদের বিবাহ হয়। এবার এর আগে মেয়ের চাচা প্রস্তাব নিয়ে গেলে আমার বাবা বলে কি যে ঠিক আছে, একটা ঘর আর কিছু জমি দিতে হবে যৌতুক হিসাবে। তো আমি আমার বাবাকে বলি, বাবা তোমার যত টাকা লাগে আমি দেব, বাট আমি মেয়েটাকে আনবো, মেয়েটার কাছ থেকে কোনো যৌতুক আনবো না, প্রয়োজন হলে মেয়েটার শরীরে যে কাপড়গুলো আছে ওগুলো আমি খুলে দিয়ে দেব। আমার বাবা মানতে রাজি না। পরে আমি বললাম যে এরকম কোরআনে এই আছে, আমি সবকিছু বোঝানোর পরে যখন আমি দেখলাম যে আমার বাবা যৌতুক থেকে কিছুতেই পিছপা হবে না, তখন আমি নিজে আমার বাবার নামে একটা মামলা করলাম থানায়। আপনার বাবার নামে? আমি আমার বাবার নামে মামলা করলাম, মানে যাতে যৌতুক না নেয়। আর এরকম বললাম যে আমি আমার বাবাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছি, আমাদের মসজিদের ইমাম সাহেব দিয়ে বুঝিয়েছি। আমার বাবার কারণে আমি খুতবার আলোচনা জুম্মার দিন রেখে ইমাম সাহেবকে বলেছি আপনি যৌতুক বিরোধী আলোচনা করেন। তারপরেও আমার বাবা বোঝেনি। সামাজিকের জায়গা থেকে কোনোভাবে আমার বাবাকে আমি বোঝাতে পারিনি, ধর্মীয় ভাবে বোঝাতে পারিনি। বাধ্য হয়ে আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করলাম। আচ্ছা, মামলা করার পরে এবার আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করে যাওয়ার সাথে সাথে আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতেই পুলিশ আমার বাবার ওইখানে এসেছে। আসার পরে বলেছে, এরকম বলেছে, আমি বলেছি ওইখানে যাবেন ঠিকই, মামলা করেছি আমি বাধ্য হয়ে যৌতুক থামানোর জন্য, কিন্তু গিয়ে এমন কোনো আচরণ করবেন না, একটু উচ্চ স্বরে কথাও বলবেন না, এরকম বলে এসেছি। তো পুলিশ যায় ওরকমই বলেছে যে চাচা আসেন, আপনাকে নিয়ে যাব, কারণ আপনি আপনার ছেলে এরকম যৌতুকের ব্যাপারে যৌতুক নিবেন, আপনি যৌতুক নিতে চাচ্ছেন কেন? আসলে তো এটা ঠিক না। এমনিতে কিন্তু কোনো পুলিশ এরকম বলে না, কোনো মামলার হলে কিন্তু তাদের আলাদা একটা পাওয়ার থাকে, কিন্তু আমার জন্য তারা এরকমই বলেছে। বলার পরে তারা বলে যে আরে ভাই, আমি তো বিয়ে বন্ধ করার জন্য যৌতুকের করছি। এবার পুলিশরা বলে যে আকাশের যত তারা আইনে তত তারা। এবার বলেছে যে যদি ওরা বলতো যে হ্যাঁ আমরা যৌতুক দেব, তখন আপনি কিভাবে বিয়ে বন্ধ করতেন? তো এরপরে মনে করেন যে এক পর্যায়ে যৌতুকটা বন্ধ হয়ে গেল, বিয়েও হলো। তখন বিয়ে হয়ে যাওয়ার পরও আমি যে চাকরিতে যাই, মনে করেন যে নতুন একটা চাকরি নিয়েছিলাম পরে আমাদের ওইদিকে একটা মাদ্রাসায়। ও মনে করেন যে আমার পড়ার টাইম বাদে আমি রাত্রে ঘুমালে ওর সাথে ফোনে কানেক্ট থাকতাম। যে ও আমি তখন বাসা টাসা ঠিক করে নেই, আমি নতুন মাদ্রাসায় ঢুকেছি, হঠাৎ করে তো আর বাসা পাওয়া যাবে না, দেখতে হবে। আর আমার ওয়াইফকে আমি রাখবো, তাহলে বাসাটাও সেরকম সেফ হতে হবে। সবকিছু চিন্তা করে আমি ওকে আনিনি, কিন্তু ও ফোনে প্রতিদিনই কান্নাকাটি করতো যে আমি কবে আসবো। তারপরে ধরেন যে বিয়ে হয়ে যাওয়ার পরে 2015 সালে বিয়ে হলো, তারপরে চলে আসলো রমজান। রমজান চলে আসার পরে আমি মাদ্রাসা থেকে দিলাম যে হুজুর আমি চাকরি করব না, আমি একটু শহরে যাওয়ার চিন্তা ভাবনা নেব। তো তখন আমি চট্টগ্রাম আসলে ওর বাবা মা যখন দেখলো যে আমি অন্ধ, তখন ওকে রেখে ওর বাবা মা, ওর মামারা যারা ছিল এখানে, ওর বাবা ওর সাথে তাল দিয়েছিল তখন। যদিও ওর বাবা পেছনে ফেলে এসেছিল ওকে, কিন্তু তখন মামাদের সাথে তাল দিয়েছিল। আমাকে বুঝতে দেয়নি, আমাকে বলেছে যে ঠিক আছে, মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করেছে তাহলে আর কি করা যাবে, মেয়ে যদি সংসার করতে পারে আমাদের কিছুই করার নেই, মেয়ে সংসার করলে করুক, মেয়ের সুখই আমাদের সুখ। তো ঠিক আছে, তুমি যেহেতু শহরে এসেছো, আমি তোমাকে একটা চাকরি দিয়ে দেব, তো সেই তুমি কালুরঘাটের ওইদিকে একটা চাকরি তোমাকে দেব চট্টগ্রামে। তো আমি তো কালুরঘাট চিনি, কারণ আমি নিজেও বেতারে গান গেয়েছি। তো আমি বলেছি কালুরঘাট আপনি কোন মাদ্রাসায় আমাকে চাকরি দেবেন? বোয়ালখালীর ওইদিকে একটা মাদ্রাসা আছে। তো আমি বললাম এত বড় মাদ্রাসা, ওই মাদ্রাসাটা আমি চিনতাম, এত বড় মাদ্রাসা, ওইখানে আমি মনে করেন যে ছোটখাটো মানুষ, আমাকে কি এখানে চাকরিতে নিবে নাকি? নিবে, ঠিক আছে সমস্যা নেই। আমি বললাম বেতন কত? তা বললো 8,500 টাকা। বললো ঠিক আছে, 8,500 টাকা দিয়ে তুমি চলো, আর আমরা তো আছি, আমাদের মেয়ে যেহেতু আমাদেরই জামাই, দেখতে তো আমাদেরই হবে, এই 8,500 টাকা দিয়ে চলো,
ও বাসায় থাক, যদি শর্ট পড়ে তাহলে আমরা এটা দেখব, সমস্যা হবে না। তো এই বলে আমাকে কালুরঘাটের গাড়িতে না নিয়ে আমাকে ওই চট্টগ্রামের অলংকার নামে একটা জায়গা আছে, তো ওইখান থেকে আমাকে পলিসি করে মাগুরার গাড়িতে উঠিয়ে দিল। মাগুরার গাড়িতে উঠে দেওয়ার পর সকালবেলা আমি মাঝে মাঝে চিন্তা করি যে কিরে, কালুরঘাট যাইতে 10 টাকার ভাড়া এত কোন তো লাগে না। পরে মেয়ের বাবা আমার সাথে ছিল, পরে আমি বললাম যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? পরে গাড়িতে ওঠার পরেও আমাকে বলল যে এরকম এরকম আমরা মেয়ে তোমার সাথে দেব না। আমি বললাম, ঠিক আছে, আপনি নর্মালে বলতেন, আমি আমার মতো করে চলে আসতাম, ওকে আমি জাস্ট একটা কথাই বলে আসতাম, কিন্তু আপনি ওর সাথে আমাকে এইভাবে করে দিলেন। ঠিক আছে, আপনি যে চট্টগ্রামের বুক থেকে আজকে ওকে আর আমাকে আলাদা করে দিলেন, এই চট্টগ্রামের বুকে ও আমার জীবনে থাক বা না থাক, এই চট্টগ্রামের বুকেই আমি বাড়ি গাড়ি যা করার করব। প্রিয় শ্রোতা, হাফেজ মোহাম্মদ আলাউদ্দিনের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। একেবারে শেষ ভাগে চলে এসেছি, বলুন তারপর কি করলেন? আমি বাড়িতে যাওয়ার পরে বাড়িতে সবাই খুশি যে মেয়েটাকে মেয়ের বাবা মা রেখে দিয়েছে আর আমার একারে পাঠিয়ে দিয়েছে। তখন ঈদের সময় যে আমার নিয়ত হচ্ছে যে আমি বিয়ে করলাম নতুন, ওকে নিয়ে আমি প্রথম ঈদটাই করার সুযোগ পাবো না, এটা হতেই পারে না। অর্থাৎ সেবার ঈদ হয়েছিল শনিবারে, আর এটা হচ্ছে বুধবারের ঘটনা। আচ্ছা, এরকম মানে ওই সঠিক কিবার ঈদ হয়েছিল অতটা আমার মনে নেই, জাস্ট ঈদের 2-3 দিন আগের ঘটনা। পরবর্তীতে আমি বাড়িতে ছিলাম, মনে করেন যে বাড়ি নিয়ে দেওয়ার পরে ঘড়ি ধরে 1 ঘন্টা 45 মিনিট, এর ভেতরে আমি একটা তালিমে গিয়েছি। মহিলাদেরকে গ্রামে গঞ্জে আলোচনা করে করে শোনানো হয় না, এক বাড়িতে জড়ো করে, ওরকম একটা তালিমে গিয়েছি। তালিমে যাওয়ার পরে যে ভাবির বাড়িতে তালিমে গিয়েছি, ওই ভাবির ফোন দিয়ে একজন মোটরসাইকেল আলাকে আমি শিখিয়ে দিলাম যে ভাই আপনি এরকম এরকম বলবেন যে আলাউদ্দিনের জন্য একটা পাঞ্জাবি পায়জামার মাপ দিতে যাচ্ছি, তা ওকে আমার একটু লাগবে, আমি পাঞ্জাবি পায়জামার মাপ দিয়ে আবার চলে আসব, ওকে নিয়ে দিয়ে যাব, এই পলিসি করে আপনি আমাকে মোহাম্মদপুর পর্যন্ত পৌঁছে দিবেন। ঠিক ও তাই করলো। আমার বাবা আমার কাছে বললো যে সমস্যা নেই আন্টি, আমি ওকে পাঞ্জাবি পায়জামার মাপ দিয়ে আবার আপনাদের এখানে দিয়ে যাব। পরবর্তীতে মোহাম্মদপুর আসার পরে আমি চলে আসলাম মোহাম্মদপুর থেকে মাগুরার বাসে উঠে মাগুরা। তো আমি এইখানে আসার পরে আমি একা একা যেহেতু এসেছি, তাহলে তো আমার তো কিছু সিকিউরিটির বিষয় আছেই, কারণ এখানে পাহাড়ি এলাকা, যদি আমাকে কেউ মেরে ফেলে দেয় তাহলে আর কোনো কিছু করার নেই আমার। পরবর্তীতে ওইখানে কুলসি থানায় আমি বিষয়টা গিয়ে জানালাম, জানানোর পরে উনি ফোন করে বলে দেওয়ার পরে আমার সাথে কয়েকজন পুলিশ সদস্য গিয়ে ওইখানে ওর বাবাকে খোঁজ করলো, ওর মাকে খোঁজ করলো, করার পরে এবার বললো যে আপনার মেয়ে যদি হয় তাহলে আপনার কাছে থাকবে, আর যদি ওর ওয়াইফ হয়ে থাকে তাহলে ওর সাথে চলে যাবে। তো তখন ওর কাছে জিজ্ঞাসা করলো, ওর খালারা প্রথমে একটু পার্ট নিল যে ও যাবে না, ও যাবে না, আপনারা জিজ্ঞাসা করেন স্যার। আমি বললাম ঠিক আছে, মেয়ে যদি না যায় তাহলে আমি আপনাদের সাথে চলে যাব, কখনো মেয়ের দাবি নিয়ে চট্টগ্রামের বুকে আমি আর কোনোদিন আসবো না। তারপরে বিষয়টা হচ্ছে, আমি এই কথা বলার পরে বললো ঠিক আছে মেয়েকে আনা হোক। মেয়ে বলল যে আমি আমার মা বাবা ভাই বোন কাউকে চিনি না, আমি আমার স্বামীকে চিনি। কথা বলার সাথে সাথে পুলিশরা বললো ঠিক আছে এবার তাহলে আপনার মেয়েকে আপনারা নিজেরাই তুলে দিন। তারপরে আমরা চলে আসলাম। চলে আসার পর মানে গত কুরবানি ঈদের আগে আগে আবার আমরা ঢাকায় আসি, এই চট্টগ্রাম আসি। চট্টগ্রাম আসার পরে ভালোই চলছিল, ধরেন যে আমরা যাই আনি যাই খাই, ঠিক আছে, মোটামুটি ভালোই চলছিল এই রমজান মাস পর্যন্ত। ঠিক আছে, এই রমজানের একদিন আগে আমি ওর মায়ের বাসায় ওকে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে আসার সময় এক রিস্কাওয়ালার সাথে ওর পরিচয় হয়েছে। ও সেখানে বলেছে যে আমার বিয়ে হয়নি, এরকম এরকম আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়েছে, এই জন্য আমি কোথাও থাকতে পারি না, আমার এক একদিন এক এক জায়গায় থাকতে হয় এক একজনের বাড়িতে গিয়ে। তো ওই রিস্কাওয়ালা বলেছে ঠিক আছে, যদি তোমার এমনই হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব, আমিও আল্লাহর কাছে একটা দাম পাবো, ঠিক আছে তুমি আমার নাম্বারটা নিয়ে যাও। এইভাবে ওর সাথে ওই রিক্সাওয়ালার সম্পর্ক হয়। পরবর্তীতে আমি যখন বিষয়টা জানতে পারি, কারণ আমার একবার ছিল, তো আমি এক নাম্বারের কল রেকর্ডিং গুলো চেক করতে পারতাম। তো তখন আমি যখন বিষয়টা জানতে পারি, ও আবার কল রেকর্ডিং মোবাইল থেকে ডিলিট করে দিত। তো আগ্রাবাদ অফিস থেকে আমি কল রেকর্ডিং গুলো বের করতাম যে আসলে ও কি করে বা কোথায়। এমনি ওকে আমি ভালোবাসতাম বেশি, সন্দেহ বেশি হতো, ঠিক আছে, যে ও কোথায় যাচ্ছে কি করছে, এই বিষয়টা আমি একটু বেশি ফলো করতাম। তারপরে
যখন আমি জানতে পারি তখন ওই ছেলেটাকে বলি যে ভাই এ কিন্তু আমার ওয়াইফ, এরকম এরকম। পরবর্তীতে ওই ছেলেটা আমাকে বলে কি, ঠিক আছে আপনার ওয়াইফ যেহেতু আমি তো আগে জানতাম না, আমি এখন জানলাম, এর পরবর্তীতে আমি আর ওকে ডিস্টার্ব করব না। এর পরবর্তীতে হঠাৎ একদিন ও আমাকে বললো আমি আমার মার বাসায় যাচ্ছি। ওর মার বাসায় যাওয়ার কথা বলে যেদিন গিয়েছে ওই দিন রাত্রে ওই ছেলের সাথে হোটেলে ছিল, থাকার পরে পরের দিন সকালবেলা যখন আবার ওরা বের হয়েছে তখন ওই এলাকার সবাই তো ধরেন যে ওর বাবা মার এলাকার সবাই চিনে যে ওর জামাইকে। পরে ওই ছেলের সাথে কথা বলতে বলতে যখন হাঁটছে ও আর অতটা বুঝতে পারেনি যে এর সাথে এখন কথা বললে কি হবে, তখন কয়েকটা এলাকার ছেলে বলছে এই শিল্পী তোর জামাইকে, এই ছেলেটাকে। তখন ও ওই ছেলেদেরকে গালিগালাজ করেছে। গালিগালাজ করলে ওদের দুইজনকে মনে করেন যে ছেলেরা আটকে ফেলেছে। আটকে ফেলার পর আমাকে ফোন দিয়েছে যে এরকম এরকম এরকম, যে আমাকে প্রথম ওই ছেলের পরিচয় দিয়ে বলা হচ্ছে আবুল খায়ের আপনার কি হয়। তো আমি আবার কি মনে করে বলে ফেলেছি আমার ভাই। তো তখন বলে যে আপনার ভাই যে একটা মেয়ে নিয়ে চলে আসছে। তা আমি বললাম মেয়েটার নাম কি? তা বললো শিল্পী। তখন আমি বুঝতে পারলাম যে আসলে বিষয়টা কি। পরবর্তীতে ও আমার কাছে সব স্বীকার গিয়েছে যে এরকম এরকম আমি এই ছেলের সাথে 3 দিন হোটেলে ছিলাম, এরকম এরকম কি কি করেছে এভরিথিং সব কিছু শোনার পরে তারপরেও আমি বলেছিলাম তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, যদি একবার তুমি বলো যে হ্যাঁ আমি এই অপরাধগুলো আর কোনোদিন করব না, আমি তোমাকে আমি আমার ওয়াইফ হিসাবে আগে যতটুকু ভালোবাসা দিতাম আদর করতাম এখন তার চাইতে বেশি করব। তারপরে ও এক পর্যায়ে আমার কাছে ক্ষমা চাইলো। ক্ষমা চাওয়ার পরে আমি ওকে মেনে নিলাম। তারপরে ও এরকম 3-4 বার করলো এই রমজান মাসেই। এরকম 3-4 বার করার পরে ও এক পর্যায়ে আমাকে বলল ওই ছেলেকে ছাড়া আমি বাঁচবো না। তখন আমি বললাম ঠিক আছে, ওই ছেলেকে ছাড়া যেহেতু তুমি বাঁচবা না তাহলে আমি কি করতে পারি তোমার জন্য। আবার এই ঘটনা ওর বাবা মারা জানার পরে ওকে আর ওর বাবা মা আশ্রয় দেয় নাই যে গতবার তুই তোর জামার সাথে চলে গিয়েছিস, ঠিক আছে সুন্দর মতো সংসার কর, তুই আর একটা ছেলের পিছু কেন নিলি, এই নিয়ে ওর বাবা মা ওকে জায়গা দেয়নি। ঠিক আছে, এবার পরবর্তীতে ও এরকম যখন বলেছে তখন আমি বললাম যে ঠিক আছে আমি তোর জন্য কি করতে পারি। তখন ও বললো ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। ও আমাকে এরকম বললো। তখন বললাম শরিয়ত তো অনুমতি দেয় না যে একটা মেয়ে ডিভোর্স হওয়ার মিনিমাম 3 মাস 10 দিন, আবার কোন কোন জায়গায় আছে 4 মাস 10 দিন পরে ছাড়া বিবাহ হয়ই না। ঠিক আছে, তারপরে বললো যে ঠিক আছে তাহলে আমি আমার মতো থাকবো, তবে আমাকে যদি ছেলের হাতে তুমি তুলে না দাও তাহলে আমার মরা মুখ দেখবা। পরবর্তীতে আমি কি করব, আমি চিন্তা করলাম যে ঠিক আছে ও হয়তো আমাকে একসময় কি মনে করে ভালোবেসেছিল আমি জানি না, আজ ও আমাকে হয়তো একা ফেলে চলে যাচ্ছে। এর পরবর্তীতে যদি ও সুখে থাকে তাহলে আমার সুখ। তারপরে আমি ওকে ওই ছেলেটাকে ফোন দিয়ে ছেলেটার হাতে তুলে দেওয়ার সময় বলেছিলাম যদি কোনোদিন এরকম কিছু হয় যে এই ছেলেটাও তোমাকে ফেলে রেখে চলে গেছে, কোথাও যদি তুমি জায়গা না পাও তাহলে তুমি আবার আমার কাছে আসবে, আমি তোমাকে আশ্রয় দেব। এ কথা বলার পরেও ও আমার দিকে ফিরেও তাকায় নাই, ও চলে গেছে। কিছুদিন আগে ঈদের 2 দিন পরে আপনাকে আমার 2টো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে কেন যেতে দিলেন? আপনি তো তার হাজবেন্ড ছিলেন, চাইলেই আপনি একটা জোর করে অধিকার চর্চা করতে পারতেন। আমি যেতে দিলাম এই কারণেই যে ওর প্রচুর জেদ ছিল। ও যদি জেদ করতো যে আমি মরে যাব তাহলে যেভাবে ও মরে যেত। আমি চেয়েছিলাম যে ও বেঁচে থাক, এই জন্যই আমি ওকে যেতে দিয়েছি। ওকে, এত কিছুর পরেও আপনি তাকে এই কথাটা কেন বললেন যে তুমি যদি ওইখানে জায়গা না পাও তাহলে আমার কাছে এসো? এই কথাটা বলেছি, আমি তো ওকে বলতে পারিনি। ও আমাকে বললেও আমি তো ওকে বলতে পারিনি। আপনি স্টিল তাকে লাভ করেন? আমি অবশ্যই তাকে লাভ করি। কত বছর হলো গিয়েছে আপনার কাছ থেকে? এই রমজানে গিয়েছে। এই রমজানে গিয়েছে, কিন্তু ঈদের 2 দিন পর আমি শুনেছি ওই ছেলেটাও নাকি ওকে ফেলে রেখে চলে গেছে। এখন কোথায় আছে? এখন ও কোথায় আছে? ওর বান্ধবীদের বাসায় 2 দিন থাকে, এখানে 2 দিন থাকে, বাট আমার কাছে ও কোন মুখ নিয়ে আসবে? ও আমার কাছেও আসার সাহস পাচ্ছে না, ওর বাবা মায়ের কাছেও যাইতে পারছে না। কিন্তু আপনি তো তাকে বলেছেন যে আপনি আমি তাকে বলেছি, কিন্তু ও যদি, আমি এখনো বলছি, ও যদি আসে, ও যদি সব কিছু যেরকম আমার কাছে স্বীকার করেছে, ও যদি বলে যে ঠিক আছে আমি জীবনে কোনোদিন এই অপরাধগুলো আর করব না, আমি আলাউদ্দিন তারপরে ওকে মেনে নেব।
কি বলবেন আজকের এই জীবনের গল্পকে, সেই বলার দায়িত্ব আপনার হাতেই ছেড়ে দিলাম। শুধু একটা কথাই বলার আছে, ভেতরের মানুষটাই আসলে মানুষ, এবং এই মানুষটাকে যারা লালন করেন, এই মানুষটাকে যারা চিনতে পারেন, তারাই আসলে প্রকৃত মানুষ। সেই মানুষটার দুটো চোখ আছে কিনা, সেই মানুষটার একটা হাত আছে কিনা, সেই মানুষটা দেখতে সুশ্রী কিনা, সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্তরের মানুষটা কতটা আসল অর্থে তার মধ্যে মানুষ। যদি আজকে আলাউদ্দিন এখানে যা বলে গেল তার সম্পর্কে, নিজের সম্পর্কে, সেটা আমরা বিশ্বাস করি, তাহলে বলতে হবে আগাগোড়া আলাউদ্দিন অসম্ভব ভালো মাপের একজন মানুষ। এই ভালো মাপের মানুষের কাছ থেকে আমরা যদি কিছু আমাদের জীবনে নিতে পারি, যার দুটো চক্ষু নেই, জন্মের পরে সৃষ্টিকর্তা তাকে দেখার সুযোগ দেয়নি দুনিয়ার আলো কেমন, দুনিয়ার রং কেমন, দুনিয়ার মানুষের চেহারাগুলো কেমন হয়, যে মা তাকে পৃথিবীতে নিয়ে আসলো সেই মায়ের চেহারা কেমন, যে দাদি তাকে বড় করলো, যে হুজুররা তাকে এলেম দিল তাদের চেহারা কেমন, যে মানুষটিকে সে এত ভালোবাসে তার চেহারা কেমন, তাকে কিছুই দেখার সুযোগ দেয়নি, অথচ সে অন্তরের আলো দিয়ে পুরো দুনিয়াটাকে নিজের মতো করে সুন্দর করে দেখেছে। মাত্র 8 মাস